অফিসে সাইবার সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচিটি একটি ফলপ্রসূ ভূমিকা রাখবে এটুকু প্রত্যাশা রাখি এবং আপনারা আরো এরকম ভালো প্রোগ্রাম নিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কোঅর্ডিনেটর আইবিপিসি এবং আজকে জয়েন্ট সেক্রেটারি কমার্স মিনিস্ট্রি আব্দুর রহিম ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাকে আমরা পুরোপুরি শুনতে পাই নাই, কিন্তু আপনার বলার কথাগুলো আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব আমাদের সাথে বিপিসি যেভাবে আগে আমাদের পাশে ছিলেন এইভাবে আমাদের সাথে থাকবেন। আমরা একসাথে এই নলেজ শেয়ারিং এর ক্ষেত্রে সামনের দিনগুলোর থ্রেডিং গুলো কিভাবে আমরা খুব সহজে ওভারকাম করতে পারি ট্রেনিং এর মাধ্যমে, সেই কাজগুলো আমরা একসাথে করে যাব। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে আমরা চলে যাব রেজাউল করিম স্যারের কাছে। আমি সবিনয় নিবেদন করছি জনাব মিস্টার রেজাউল করিম এনডিসি, ডিজিটাল সিকিউরিটি ডেপুটি ডিরেক্টর ডিজিটাল সিকিউরিটি, মিস্টার রেজাউল করিম এনডিসি স্যারের কাছে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপনাকে আমরা। থ্যাংক ইউ। আজকের এই সেমিনারের সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস এটার এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় আমাদের চেয়ার এবং মাননীয় প্রধান অতিথি, স্পেশাল গেস্ট এবং ডিস্টিংগুইশড, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত যুগ উপযোগী এবং সময় উপযোগী একটি পদক্ষেপ নিয়েছেন, কারণ এই জিনিসটি না জানলে আমাদের বর্তমান জগতে বর্তমান সময়ে আমরা ব্যক্তি পর্যায়ে, আমরা আমাদের ব্যবসায়িক পর্যায়ে এবং আমাদের দেশের পর্যায়ে আমরা নিরাপদ থাকতে পারবো না। অতএব এই জিনিসটি আমাদের জানতেই হবে, সাইবার সিকিউরিটি। তা আমি যদি সহজভাবে আমাদের জীবন এখন দুটো ভাগে বিভক্ত। আমরা একটা ফিজিক্যাল লাইফ, অর্থাৎ আমাদের যে লাইফে আমরা বর্তমানে বসবাস করছি সে লাইফটি, এবং ট্র্যাডিশনালি যেটা চলে আসছে সেটি। আরেকটি হলো আমাদের ভার্চুয়াল লাইফ। আমরা আজকে আমাদের ভার্চুয়াল লাইফে যখনই ইন্টারনেটে প্রবেশ করি, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের ব্যক্তিগত কাজের জন্য, আমাদের এন্টারটেইনমেন্টের জন্য, এগুলোর জন্য যখনই আমরা ভার্চুয়াল জগতে প্রবেশ করি তখন ভার্চুয়াল লাইফটা শুরু হয়। তাহলে যদি আমাদের ফিজিক্যাল লাইফে সিকিউরিটির ব্যাপারটা থাকে, যে এখানে সিকিউরিটির জন্য আমরা বিভিন্ন আমরা প্রোটোকল ফলো করি, আমরা আমাদের শরীরের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করি, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমাদের সিকিউরিটি গার্ড রাখি, সিসিটিভি রাখি, আমাদের দরজা তালা লাগাই, ভালো করে দরজা বন্ধ করি। তাহলে যখন ভার্চুয়াল জগতে প্রবেশ করি আমরা, এই জগতে নিশ্চয়ই সেরকম ব্যবস্থা আছে। অর্থাৎ এখানে তো আমি ইচ্ছা মতো চলতে পারবো না, এখানে প্রোটোকল আছে, এখানে নিয়ম আছে। যদি এখানে আমি নিয়ম মেনে না চলি তাহলে ফিজিক্যাল লাইফে যে সমস্যাগুলো হয়, যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো এখানেও হবে। এই জিনিসটি একেবারে পরিষ্কার আমাদের বুঝতে হবে, মাথার মধ্যে নিতে হবে যে আমাদের এই ভার্চুয়াল জগতে কিছু নিয়ম নীতি আছে, কিছু ভ্যালুজ আছে, নর্মস আছে, এগুলোকে ফলো করতে হবে। আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে নিরাপদ রাখতে চাই, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে যদি নিরাপদ রাখতে চাই, আমি আমার দেশকে যদি নিরাপদ রাখতে চাই, তাহলে আমার সাইবার সিকিউরিটি এটা জানতে হবে।
এটা বুঝতে হবে এবং মানতে হবে। এই কথাগুলো একেবারে স্পষ্টভাবে সবার মধ্যে নিয়ে নিতে হবে, এমবেডেড হতে হবে। তো আমি যদি বলি যে আমরা কোথায় আছি, কোন অবস্থায় আছি, আমাদের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করার পরে আমরা সাইবার জগতে, আমরা ভার্চুয়াল জগতে অনেক তাড়াতাড়ি এগিয়ে গেছি এবং প্যান্ডামিক এসে আমাদের সেটা আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে আমরা কতটা ভার্চুয়াল জগতের উপর নির্ভরশীল হয়ে গেছি। আমার খাবার কিনি আমরা অনলাইনে, আমার জিনিসপত্র কিনি অনলাইনে, আমি লেখাপড়া করি অনলাইনে, আমি আমার সরকারি আমার স্যারেরা কাজ করেন, সিদ্ধান্ত দেন, সবই অনলাইনে আমরা করি। তাহলে আমাদের কাজের বিরাট একটা অংশ অনলাইনে চলে গেছে, অর্থাৎ ভার্চুয়াল লাইফে। তাহলে এই ভার্চুয়াল লাইফের সিকিউরিটি একটি বড় কনসার্ন এবং এজন্য সরকার 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন এবং সেই অ্যাক্টের মধ্যে সাইবার সিকিউরিটির যে নিয়ম নীতি মানার সেগুলো কথা বলা আছে এবং একটি এজেন্সি করা হয়েছে। এখন কথা হলো যে আইন তারপরে এই চাপিয়ে দিয়ে কতটা এই সমস্ত মানানো যাবে, এখানে সচেতনতাটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমাদের যদি সচেতন না হই, আমি যদি ড্রাইভিং না জেনে রাস্তায় নামি, গাড়ি নিয়ে নামি অথবা মোটরসাইকেল নিয়ে নামি, তাহলে আমি নির্ঘাত আমি অ্যাক্সিডেন্ট করব, আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, অন্যকে ক্ষতিগ্রস্ত করব। তো আমার ভার্চুয়াল লাইফে চলার, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অথবা এটি ব্যবহার করে ব্যবসা করে ই কমার্সে যাওয়ার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমাকে জানতে হবে, জেনেই সে কাজটি করতে হবে, অর্থাৎ সচেতন হতে হবে। তো এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? আমরা কিন্তু সবাই ব্যবহার করছি, আমার স্মার্টফোন, আমি আমার ল্যাপটপ ব্যবহার করছি, ডেস্কটপ ব্যবহার করছি, আমরা এটা নিয়ে ব্যবসা করছি, এন্টারটেইনমেন্ট সবকিছু করছি। তো তাহলে এই জায়গাটিতে সচেতনতার অভাব। তো সচেতনতার অভাব এটা দূর করার জন্য কোনো একটি সংগঠন এককভাবে এটি করতে পারবে না, সরকার একা চেষ্টা করলেও করতে পারবে না। ভাবে চেষ্টা করতে হবে, এটা একেবারে একটা কালেক্টিভ এফোর্ট, এটা কোলাবোরেটিভ। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এখন একটু ব্রেক হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, কারণ এখানে ওই যে একটু আগে ইলেকট্রিসিটি চলে গেছিল। জিনিসগুলো জানতে হবে এবং এর জন্য আমাদেরকে সবাইকে সচেষ্ট হতে হবে। বিশেষ করে এই অ্যাসোসিয়েশন গুলো এবং বিসিএস, বেসিস, ইক্যাব, আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের ভূমিকা এখানে অনেক বেশি। তারা তাদের সদস্যের আরো অন্যদের জানানোর ব্যবস্থা করবেন। তো সেই দিক দিয়ে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। তো আমি এর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে প্লিজ আপনারা একটু নজর দিন, আপনি নিজেই জানতে পারবেন কিভাবে এই সাবধানতাগুলো অবলম্বন করা যায়। সেটা হলো আমাদের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এবং আছে, সেখানে অনলাইনে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এটা ফ্রি অফ কস্ট। সেখানে কেউ যদি কোর্সটি করে তাহলে বেসিক জিনিসগুলো উনি জেনে যাবেন, তাহলে তার ইন্টারনেট ব্যবহার করা, ইমেল ব্যবহার করা, সোশ্যাল মিডিয়ার ফেসবুক বলি, টুইটার বলি, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হয় উনি সেটা জানবেন। এরপরও আমি সভাপতি মহোদয়কে জানাতে চাই যে যদি করেন যে আমাদের সহযোগিতা লাগবে,
তাহলে আমাদের ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে সাথে অথবা একটি রিকোয়েস্ট করেন, তাহলে আপনাদের সেশন আমরা করে দিতে পারি। আমরা বিভিন্ন সেশন বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে আপনার প্রশাসনের লোকজন, ইভেন আমাদের জাজদের জন্য, তাদের জন্য আমরা প্রোগ্রাম ব্যবস্থা করছি। তো আপনাদের জন্য আমরা কোর্স এরকম করতে পারি, এটা খুবই যায়। তো আবার আমি ফিরে আসি আমি মূল জায়গায়, যে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য টেকনোলজি আছে, এই সব, কিন্তু টেকনোলজি আমাকে জানতে হবে টেকনোলজি কিভাবে ব্যবহার করব। আপনারা এখানে যারা আছেন তাদের বেশিরভাগই হলো হার্ডওয়্যার, প্রথমে জানতে হবে কোন হার্ডওয়্যারের তার এই সিকিউরিটির জন্য কি কি করতে হবে, এই সফটওয়্যারের যে সিকিউরিটির জন্য কি কি করতে হবে, এটা জেনে নিয়েই সেই আপনি নিজে জানবেন। আপনি যখন এটাকে ইউজারের কাছে সেল করছেন তাদেরকেও সচেতন করে দিতে হবে। তো এভাবে আমরা যদি প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করি এবং জানার চেষ্টা করি, আমি মনে করি এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে। আর আইন প্রয়োগের ব্যাপারটা হচ্ছে, কোনো ঘটনা ঘটে গেলে, কোনো সাইবার ক্রাইম হয়ে গেলে তখন আপনার যে আমাদের প্রচলিত আইনের মতো এখানেও পুলিশের মাধ্যমে কেস করে আদালত, যে সাইবার ট্রাইব্যুনাল আছে, সে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা। তো আমরা মনে করি সচেতন হলে সেই জায়গায় আর যেতে হবে না, তার আগেই আমরা এটা মোকাবেলা করতে পারবো। তো আমি একাই বেশি সময় নিয়ে ফেলছি, তো এই জন্য আমি আর বাড়াচ্ছি না। তো অনেক বিষয়ই জানার আছে, আয়োজন হবে, এবং আমাদেরও যদি এইগুলোতে মনে করেন আমরা এটাতে করতে পারি, মানে আমাদের আপনাদের সহযোগিতা করতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি। ধন্যবাদ রেজাউল করিম স্যার কে। আমরা আসলে একসাথে কাজ করতে চাই, আমরা একসাথে কাজ করে আমাদের এই যে ট্রেডিং গুলো আছে সামনের, আমাদের যে মডার্ন প্ল্যানিং গুলো হচ্ছে, যে প্ল্যানিং গুলো নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সেই প্ল্যানিং গুলোতে আমার মনে হয় আমরা যদি একসাথে কাজ করতে পারি এবং ট্রেডিং গুলোকে যদি আমরা সবাই মিলে সমন্বিত প্রচেষ্টায় আমরা যদি আমাদের সাবধানতা কিভাবে অবলম্বন করলে, কোন কোন সেগমেন্টে কিভাবে কাজ করলে আমরা উপকৃত হব এবং আমাদের এই থ্রেটিং গুলা ইজিলি আমরা সলভ করতে পারবো, আমার মনে হয় সেই ক্ষেত্রে একসাথে কাজ করার বিকল্প নেই। আমি রেজাউল করিম স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়ে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। থ্যাংক ইউ এগেইন। This is the time for Microsoft. I'm requesting Mr. Anfam, the Chief Partner Officer, Microsoft South Asia Market. আমি রিকোয়েস্ট করব মিস্টার আনফামকে, প্লিজ ডু, দিস ইজ ইয়োর টাইম, প্লিজ কাম অ্যান্ড give us some space for our Bangladesh market and our Bangladesh ICT business. Thank you. Please welcome Mr. Anfam. Good evening. Can you hear me well? Yes, yes. Yeah, good evening. Also to ladies and gentlemen, distinguished guests, and also honorable ministers. My honors representing Microsoft Asia Pacific and also from our team in Bangladesh here today. Also kickstart the opening session with a lot of contents going to be shared by our teams in Bangladesh. But first start, let me wish you all wealth, health, and also staying safe. And thank you for joining the session. Thank you again for your partnership, working closely with our Microsoft Bangladesh team during the crisis. Our jointly hard work has helped our local partners to be the digital first responder to the first responder in country, emphasizing the vital roles of digital infrastructure that play during the pandemic. The world economy hasn't collapsed because we already have capability to work remotely, which supported healthcare providers and governments across the globe. Many organizations needed to transition their workforce
to remote work overnight. And today, we are facing many challenges when it comes to securing remote work during this crisis. As we work with our customers, right, across the region, including our customers in Bangladesh, first, we have to ensure that our people can be productive while working remotely. That includes making sure they have the right tool in place, like productivity tools, the way that they can communicate, collaborate, right? Provide the platform for them to share information, share their work, and also combine all the information that they have and the progress that they make. Right? On top of that, we also may need to get the people new devices or enable the use of their personal devices. Next, we are all experiencing the serious spike in remote application access. The people need to access on the go. They need to work from home, even on the street, right? So no longer the access to application can be provided only in the office, but also can be accessible anywhere and anytime. This is putting a lot of pressures on the VPN scalability for the on-premise application access. And of course, during this pandemic, all the hackers as a group, no longer as individuals, they join forces together. And there's a number of bad actors are looking to take advantage of this crisis. And we are seeing increased number of cybersecurity threats exploiting the situation. As of today, we have secured more than 400,000 customers across 120 countries. These range from small businesses and large enterprises, governments, all organizations, educations, and public services sectors. With 90 our Fortune 100 using 4 or more of our security, compliance, identity, and management solution today. And we at Microsoft are always committed to work with you, our partners in Bangladesh, to help our customer navigate successfully to the new normal. No matter where they are in their journey, we have offered across our solution and services to support our partner and customer. Whether it is with business and technical assessment, to trial, proof of concept, pilot the project, to migration and deployment support, training and enablement, we have well-designed offer and programs directly from us and our vast ecosystem of partners to help our customer reach their future state with confidence. Microsoft is committed to work with you across the 4 pillars of Digital Bangladesh, which are digital government, human resource development, IT industry promotion, connecting citizens, and we believe leveraging cloud services for achieving a sustainable development goal, creating employment for all, and moving Bangladesh toward a developed economy. So once again, thank you very much for offering Microsoft a chance to share with you our point of view and also include our partner ecosystem so that we can work better together supporting our customers in country. Wish you all good health, stay safe, and have a great evening. Thank you. Dhonobad. Thank you, Anfam. It's our great honor you are here. Microsoft and in Bangladesh ICT division, where if we work together, then in future we have changed all the threat. We defeat all the threats in our cyber war, in our cyber regular activities. So we hope we will work together. Thank you, Anfam. Thanks again. Thank you. Now, আমরা দেখতে পাচ্ছি প্রায় 106 জন মতো আমাদের আজকের এই সেশনে অ্যাটেন্ড করেছেন। আমি সকলের অবগতির জন্য জানাতে চাই আজকের এই সেশনটি আমরা লাইভ করছি বাংলাদেশ কম্পিউটার সমিতির পেজ থেকে। সেখানেও আমাদের সঙ্গে আপনারা ট্যাগ হতে পারেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি
টেকজুম টিভিকে, যার মাধ্যমে টেকজুম টিভিতে লাইভ চলছে এবং তাদের সহযোগিতায় আমাদের আরো কয়েকটি পেজে লাইভ চলছে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের কিনোট স্পিকারের কাছে চলে যাচ্ছি। আজকের এই সেশনের সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস, আমি বলবো আমাদের খুবই পপুলার একজন প্রেজেন্টার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সফটওয়্যার হেড অফ সফটওয়্যার স্মার্ট টেকনোলজিস, আমি মিরসাদ হোসেনকে ফ্লোর দিচ্ছি। মিরসাদ হোসেন, সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস, আজকে আপনার সাবজেক্ট। প্লিজ ফ্লোর আপনি। আসসালামু আলাইকুম। সুজন ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। মাননীয় অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা আসলে একটা খুব যেমনটা কিছুক্ষণ আগেই স্যাররা আলোচনা করলেন যে আসলে মানে সাইবার ওয়ার্ল্ড বা সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস যে জিনিসটা, সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে সবাই এসেছি। তো আমি যদি টপিকটাকে একটু দুই ভাগে ভাগ করে নিই, আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আসলে আমার মনে হয় সবাই আমার এখানে পরিচিত মুখ। বিসিএস এর সাথে আমার এটা বোধহয় 3rd সেশন চলছে। তো আমি মোহাম্মদ মিরসাদ হোসেন, আমি স্মার্ট টেকনোলজিসে কর্মরত আছি অ্যাজ সফটওয়্যার বিজনেস হেড হিসেবে। তো অন্যান্য মাইক্রোসফট সহ অন্যান্য সফটওয়্যারের সাথে সাথে আমি বেশ কিছু সাইবার সিকিউরিটি প্রোডাক্টের পোর্টফোলিও টেক কেয়ার করে থাকি স্মার্ট টেকনোলজিসে। তো আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আসতে পেরে আসলে আমি সত্যি আনন্দিত। তো যা বলছিলাম যে আমরা আজকে টপিকটাকে যদি একটু দুই ভাগে ভাগ করে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে একটু দেখেন যে মডার্ন ওয়ার্কপ্লেস যে জিনিসটা, কনসেপ্টটা চলে আসছে, মডার্ন ওয়ার্কপ্লেস জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু আমাদের একটা ফুল সেশনই ছিল বিসিএস এর সাথে। আজকের এই দিনে আমাদের যে কাজ করার যে ধারা, মানে আমরা যে কাজ করছি, আগে তো আমরা একটা ছিল যে কনভেনশনাল অফিসিয়াল একটা সিস্টেম ছিল যে অফিসে যেতে হতো, 9টা 5টা অফিস করতে হতো। হ্যাঁ, এটা থেকে কিন্তু প্যান্ডেমিক আমাদেরকে একটা নতুন জিনিস শিখিয়েছে। সেটা হলো যে আসলে অফিসে বসেই অফিসের কাজ করা যায়, তা কিন্তু না। আমরা বাংলাদেশে বসে আমরা প্রমাণ করে দিয়েছি বিশ্বের অন্যান্য সব দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমরাও ঘরে বসে আমাদের সব অফিস করতে পারি এবং আমরা আমাদের গ্রোথকে পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের গ্রোথকে সেই উচ্চতায় ধরে রাখতে পারি। তো এই মডার্ন ওয়ার্কপ্লেসকে যুগোপযোগী যে একটা কনসেপ্ট চলে আসছে, এই মডার্ন ওয়ার্কপ্লেসের সাথে সাথে কনসেপ্টের সাথে সাথে কিছু সিকিউরিটি কনসার্নও কিন্তু চলে এসছে। যেমন ধরেন এফবিআই যে গত 1 বছরে এফবিআই যে একটা ডেটা দিয়েছে, সেখানে এফবিআই বলছে যে সাইবার থ্রেট যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এই প্যান্ডেমিকে, মানে কোভিড-19 সিচুয়েশনে, সেটা 300% বেড়ে গেছে, প্রায় 300 গুণ বেড়ে গেছে সাইবার অ্যাটাকের মাত্রা। এবং আমি যদি একটু আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করি, তাহলে আমি দেখাতে চাচ্ছি একটা জিনিস আপনাদেরকে। সুযোগ আমাকে একটু যদি কাইন্ডলি হোস্ট প্রেজেন্টেশন শেয়ার করার সুযোগ দিতেন, তাহলে আমি একটু দেখাতে পারতাম। জি, আপনি শেয়ার করুন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। ওকে, একটু যদি আমি স্ট্যাট নিয়ে আলোচনা করি, স্ট্যাটিস্টিক্স একটু দেখি যে ভিজিবল তো না সুজন ভাই? আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটু কিছু স্ট্যাটিস্টিক্স দেখি। দেখেন, আমরা একটা মানে আমরা যারা এই যুগের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু একটা ভিন্ন রকম একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখেন, যদি একটা ফ্যামিলিতে 5 জন মেম্বার থাকে, তাহলে 5 জন মেম্বারের কিন্তু 5টা মোবাইল ফোন এখন থাকে। 5 জনের ঘরের বাসার মধ্যে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 1টা 2টা ল্যাপটপ আছে, প্লাস অফিসে আমাদের বেশ কিছু ডিভাইস আছে। আমরা এখন সবার হাতেই আমাদের একটা সারা পৃথিবীটাকে আমরা একদম হাতের মুঠোয় নিয়ে আসছি। এটা সম্ভব হয়েছে আসলে ইন্টারনেটের যে পেনিট্রেশন আছে, ইন্টারনেটের পেনিট্রেশনের কারণে। আর সারা পৃথিবীর জনসংখ্যার অর্ধেকের বেশি সংখ্যক মানুষই কিন্তু আজকে ইন্টারনেটে কানেক্টেড। এবং আপনারা যদি আনন্দিত হবেন যে এই মোবাইল ইন্টারনেটের সংখ্যা কিন্তু তার চেয়েও বেশি, প্রায় আপনার 4.8 বিলিয়ন মোবাইল ইউজার এখন পৃথিবীতে আছে। তো এই মোবাইল পেনিট্রেশন এবং এই ইন্টারনেট পেনিট্রেশনের কারণে যেটা হচ্ছে সেটা হলো যে সবার হাতে পৃথিবীটা সবার হাতের মুঠে চলে এসেছে এবং সবাই কিন্তু কানেক্টেড হয়ে গেছে, সবাই সবার সাথে কানেক্টেড। আমরা যদি দেখি
এর সাথে সাথে আরেকটা কনসেপ্ট চলে আসছে, সেটা হলো 5G এর কনসেপ্ট চলে আসছে। মানে আমরা 4G থেকে বের হয়ে এখন কিন্তু আমরা 5G তে প্রবেশ করতে যাচ্ছি। 5G তে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে ডিভাইস গুলি আছে, আগে তো মোবাইল ছিল কানেক্টেড ইন্টারনেটে, আমাদের ল্যাপটপ ছিল ইন্টারনেটে কানেক্টেড, তার সাথে সাথে এখন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যাদের বাসায় সিকিউরিটি ক্যামেরা আছে, সেই সিকিউরিটি ক্যামেরাটা কিন্তু আমার অফিসে বসে আমি দেখতে পারি যে আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে। যাদের বাসায় স্মার্ট টিভি আছে তারা কিন্তু স্মার্ট টিভিতে কিন্তু অনেক রকমের ফাংশনালিটি করা যায়, মোবাইলের স্ক্রিন স্মার্ট টিভিতে শেয়ার করা যায়, অনেক রকমের কাজকর্ম করা যায়। এখন কিন্তু স্মার্ট ফ্রিজ চলে আসছে। আপনি ইচ্ছা করলে গাড়িতে বসে দেখতে পারবেন আপনার ফ্রিজের মধ্যে কি খাবার দাবার আছে, আপনার কোন খাবারটা আজকে অর্ডার দেওয়া দরকার। আপনি অফিস থেকে বাসায় আসার পথে গাড়িতে বসে আপনি দেখলেন যে বাসায় ডিম নেই, আপনি ইন্টারনেটে আপনি চারলাল.com আমাদের খুব পপুলার ওয়েবসাইট, একটা ডিমের একটা অর্ডার করে দিলেন, এসে বাসায় আসতে আসতে দেখবেন যে ডিম চলে আসছে। মানে একটা অদ্ভুত ব্যাপার। মানে আমরা কোনোভাবেই পিছিয়ে নেই কোনো দিক দিয়ে, আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছি। আর এই 5G যখন চলে আসবে তখন তো আমাদের অন্যান্য যে আরো যে ডিভাইস গুলি আছে সমস্ত কিছু আপনার আইওটি চলে আসবে। যেমন ধরেন আপনার আমাদের যে দেখা যাবে যে আমাদের যে রাস্তা খুঁড়ছে যেই মেশিনটা, সেটাতে ইন্টারনেট চলে আসবে। দেখা যাবে সেই মেশিনটা অপারেট করার জন্য মানুষ লাগছে না, সেই মেশিনটা কিন্তু একটা জায়গায় বসে কোনো একজন অপারেটর সেই মেশিনটা করবেন, তিনি বলে দিবেন যে রাস্তা কোথায় করতে হবে, কোথায় কোন জায়গা থেকে পাইপ আনতে হবে, পিলার লাগাতে হবে, সমস্ত কিছু এই ইন্টারনেটের মাধ্যমে আস্তে আস্তে কন্ট্রোল করা যাবে। তাহলে কি হচ্ছে, এই ওটি মানে আমরা যেটাকে বলি আইওটি, এটাও কিন্তু আপনার ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে এতদিন শুধুমাত্র আমাদের ডিভাইস গুলো ইন্টারনেটে ছিল, মানে আমাদের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এই জিনিসগুলো ইন্টারনেটে ছিল। এখন কিন্তু তার সাথে সাথে অন্যান্য আরো অনেক জিনিসপত্র ইন্টারনেটের সাথে খুব দ্রুত ধারণা করা হচ্ছে বাই 25 মিলিয়ন নয়েজ আসতে বোধহয় বাই 2025 সালের মধ্যে 75 বিলিয়ন আইওটি ডিভাইস কানেক্টেড থাকবে পৃথিবীতে। 75 বিলিয়ন, মানে চিন্তাই করা যায় না আসলে। মানে এখন আমাদের ইন্টারনেট ইউজারের সংখ্যা হলো 4.66 বিলিয়ন, আর ইন নেক্সট 5 ইয়ার্স 75 বিলিয়ন আইওটি ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড থাকবে। তাহলে দেখেন রিস্কটা কিন্তু মোবাইল থেকে সরে, পিসি থেকে সরে এখন কিন্তু আইওটি ডিভাইসে কিন্তু চলে গেল। তারপর দেখেন আরেকটা রিস্ক ফ্যাক্টর বলি, মানে রিস্ক কেন বলছি, রিস্ক না, আপনি একটা কথা বলে না, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ, এনিমিজ ক্লোজার। মানে তুমি তোমার বন্ধুকে যত কাছে রাখবা, শত্রুকে তার চেয়েও বেশি কাছে রাখতে হবে, শত্রু সম্পর্কে তার চেয়ে বেশি জানতে হবে। তাহলে কিন্তু শত্রু কোন দিক দিয়ে অ্যাটাক করে সেটা সম্পর্কে বেশি ধারণা পাওয়া যাবে। এই জন্য আমরা রিস্ক ফ্যাক্টর গুলি যদি জেনে রাখি তাহলে কিন্তু আমরা রিস্ক গুলি কিভাবে মিটিগেট করতে পারবো, বা রিস্ক গুলি থেকে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবো সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। একটু যদি আমরা দেখি সারা পৃথিবীতে যে পরিমাণ ডেটা ক্রিয়েট হয়েছে গত 2 বছরে, মানে সারা পৃথিবীতে যে পরিমাণ ডেটা ক্রিয়েট হয়েছে সারা জীবন ধরে গত 2 বছরে তা সেই পরিমাণ ডেটা ক্রিয়েট হয়েছে, এবং ধারণা করা হচ্ছে বাই 2022 মানে 2022 সালের মধ্যে 88% কর্পোরেট ডেটা, মানে আমাদের যে কর্পোরেট ডেটা আছে এটা ক্লাউডে মুভ করে যাবে। তো দেখেন ডেটা কিন্তু আমরা কিন্তু অন প্রেমিসেসে থাকছে না। একটা সময় কি ছিল, আমাদের একটা বালাম খাতা ছিল, সেখানে আমরা লিখে রাখতাম আজকে দিনে বিক্রি কত, আয় কত, ব্যয় কত, খাতাটা সুন্দর করে তালা মেরে আমরা আমাদের দোকান থেকে বের হয়ে যেতাম। তারপরে এলো কম্পিউটার আমরা হিসাব নিকাশ করলাম, কম্পিউটারের হার্ড ডিস্কে সেটা রইলো। তারপরে আসলো আবার কিছু আপনার চলে আসলো যে আমরা আমার এই ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলটাকে আমরা কিন্তু ক্লাউডেও কিন্তু রাখতে পারছি। আমরা কিন্তু অলরেডি রাখছি, যেমন জিমেইলে আমাদের যে মেইলগুলি আছে সেগুলি কিন্তু ক্লাউডেই আছে। আমরা কিন্তু ক্লাউড এরার মধ্যে কিন্তু ঢুকে গিয়েছি আমরা। এবং ধারণা আমি যেটা বললাম যে 88% কর্পোরেট ডাটাই কিন্তু মুভ করে যাবে, এবং এটা ডেফিনেটলি মুভ করবে। তাহলে আমাদের 3টা কনসার্ন কিন্তু আমাদের চলে আসলো। 1 নম্বর যে ইন্টারনেট পেনিট্রেশন, মোবাইল পেনিট্রেশন, 2 নম্বর হলো 5G, আর 3 নম্বর হলো এই ক্লাউড। এই 3টা জিনিস হলো আমাদের জন্য আশীর্বাদ, এবং এই আশীর্বাদগুলি কিন্তু আমাদের জন্য মানে আমরা যদি আশীর্বাদগুলিকে এগুলি যদি প্রপার ইউটিলাইজেশন না জানি তাহলে কিন্তু এগুলি আমাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এইটাই এই আলোচ্য বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে আসলে এই ধরনের ক্ষতি থেকে আমরা নিজেদেরকে কিভাবে সিকিউর রাখতে পারবো, এবং এই ক্ষতিগুলি অ্যাড্রেস করার জন্য আমরা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে কিভাবে হেল্প করতে পারবো সেগুলো নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করবো। একটু স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখে নিই। সেটা হলো, একটু যদি দেখেন আমি যেটা বলেছি 2020 সালে আপনার টোটাল আমাদের যে সাইবার ব্রিচের কারণে যে ক্ষতি হয়েছে অ্যাজ পার এফবিআই এর পরিমাণ ছিল 1 ট্রিলিয়ন, এবং এই বছরেই ধারণা করা হচ্ছে যে এটা 6 ট্রিলিয়নে গিয়ে পৌঁছাবে।
মানে ক্ষতির মাত্রাটা কিভাবে বাড়ছে, ডাবল হচ্ছে না কিন্তু ডাবল তার চেয়ে বেশি বেড়ে যাচ্ছে। কারণ আমরাও কিন্তু সেইভাবে পাল্লা দিয়ে কিন্তু আমাদের ডিভাইসের সংখ্যা বাড়ছে, আমাদের ইন্টারনেটে আমাদের ইউজেস বাড়ছে, সুতরাং ক্ষতির মাত্রাটা কিন্তু সেইভাবে বাড়ার সম্ভাবনাই ঠিক। তারপরে যেটা হচ্ছে দেখেন, বাই 2023 মানে 2023 সালের মধ্যে সাইবার সিকিউরিটির জন্য মানুষজন যে এক্সপেন্স করবে, মানে তার এনভায়রনমেন্টকে সিকিউর করার জন্য, আইটি এনভায়রনমেন্টকে সিকিউর করার জন্য এক্সপেন্ডিচার গিয়ে দাঁড়াবে হলো $151 বিলিয়ন, যেটা কিনা আপনার টোটাল আইটি বাজেটের, মানে আইটি বাজেট যেটা আছে এই 2 বছরের, সেটার 5 থেকে 10%। তার মানে এই সেক্টরটা কিন্তু হিউজ একটা সেক্টর। এবং এই সেক্টরে যারা কাজ করছে, মানে যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট ইজ 0। কেউ যদি একটু দেখতে চান, নেটে একটু সার্চ দিয়ে দেখলেই পাবেন যে সিসো বা সিসা যারা আছেন, এদের আনএমপ্লয়মেন্ট রেটটা কারেন্টলি কিরকম, একদম 0। এবং এই জবের যে একটা চাহিদা তৈরি হবে আগামী, মানে এই বছরের মধ্যে, সেটা হলো 3.5 বিলিয়ন জবের একটা ক্ষেত্র তৈরি হয়ে যাবে। সুতরাং একদিকে হলো সেই ক্ষেত্র যে আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, $151 বিলিয়ন একটা মার্কেট আমাদের সামনে পড়ে আছে, আনঅ্যাড্রেসড। আমি বলবো বাংলাদেশে আমরা কাজ করছি, তারপরও আমি যতটুকু জানি আমাদের এক্সপার্টিজের যথেষ্ট অভাব আছে এই একটা জায়গায় কাজ করার মতো। আরেকটা জায়গা হলো যে এক্সপার্টিজ আছে বাট পর্যাপ্ত নাই, ঠিক আছে। সেই যে একটা 3.5 মিলিয়ন যে পরিমাণ লোকের প্রয়োজন হবে, সেই তুলনায় আমাদের এখন এক্সপার্টিজ কম। সুতরাং একদিকে ব্যবসায়িক প্রসপেক্টস, আর একদিকে হলো জবের প্রসপেক্টস এই সাইবার সিকিউরিটি বিজনেসে। একটু সাইবার থ্রেট গুলি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখেন সাইবার থ্রেটের ভেক্টরস গুলি মেইনলি কি কি। একদম ফার্স্ট ভেক্টর যেটা আছে সেটা হলো আপনার মানে স্যার যেটা একটু আগে বলে গেলেন যে আমাদের ইউজেস, আমাদের নিজেদের নো হাউ, যে সাইবার জগতে আমরা আমাদের নিজেদেরকে কিভাবে সেফ রাখবো সেটা। একটু যদি দেখেন যে সাইবার ব্রিচ গত 5 বছরে যা ঘটেছে, তার ম্যাক্সিমাম সাইবার ব্রিচই ঘটেছে হলো কম্প্রোমাইজড ক্রেডেনশিয়াল। কম্প্রোমাইজড ক্রেডেনশিয়ালস বলতে আমরা বুঝি হলো পাসওয়ার্ড হ্যাকের মতো ঘটনাগুলিকে, আমরা শোল্ডার সার্ফিং বুঝি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো ঘটনাগুলি আমরা বুঝে থাকি, যেখানে কিনা আপনার পাসওয়ার্ড কেউ একজন নিয়ে নিচ্ছে, নিয়ে আপনার যে ক্রেডেনশিয়াল আছে সেটাকে অ্যাবিউজ করা হচ্ছে, বা আমাদের যে ক্রেডেনশিয়াল আছে সেটাকে অ্যাবিউজ করা হচ্ছে। এবং একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে 55% লোকই, মানে আমরা যারা আছি, আমরা যে পাসওয়ার্ড দেই, যেগুলো আমাদের যদি 10টা জিনিস থাকে ইন্টারনেটে, আমরা 55% জায়গায় একই রকম পাসওয়ার্ড আসলে ইউজ করে থাকি। এটা একটা কারণ যে সিকিউরিটি ব্রিচের। 2 নম্বর কারণ হলো ফিশিং। ফিশিং সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, যে একটা মেইল আমার কাছে চলে আসলো, মেইলটাতে বলা হলো যে আপনি একটা পুরস্কার পাবেন, অথবা একটা ইনভয়েস আপনাকে পাঠানো হয়েছে, যে ইনভয়েসের পেমেন্টটা ডিউ আছে। আমরা অনেক সময় কিন্তু এই জিনিসগুলি না বুঝেই আমরা ওপেন করে ফেলি, মানে আমরা ডাবল ক্লিক করে ফেলি। ডাবল ক্লিক করে ফেলার সাথে সাথেই কিন্তু আমার পিসিতে একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়, বা আমি একটা ঝুঁকির মুখে কিন্তু তখন থেকেই পড়ে যাই। সো আমাদের যে ক্লিক থ্রু বিহেভিয়ার আছে, মানে কোন জায়গাটাতে আসলে কোন মেইলটাতে ক্লিক করতে হবে, কোনটাতে ক্লিক করতে হবে না, সেই জায়গাটাতে আমাদের আসলে একটু জানতে হবে। স্যার যেটা বললেন যে গভর্নমেন্টের বিভিন্ন সাইট আছে যেখান থেকে কিন্তু এই ধরনের পাওয়া যায়, যে ফিশিং সম্পর্কিত ট্রেনিং বা ম্যালওয়্যার সংক্রান্ত ট্রেনিং। এই জিনিসগুলি আমাদের যে সাইবার হাইজিন আছে, সাইবার হাইজিন সম্পর্কে আমাদেরকে আসলে জানতে হেল্প করতে পারে। তারপরে যে জিনিসটা আছে সেটা হলো, আমি যেটা বলেছি, ডেটা হলো এখন একটা সাংঘাতিক রকম জিনিস। একটু যদি আপনারা একটা জিনিস দেখেন, আপনি ধরেন আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছেন, আপনি আপনার 2 বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ, আরেক বন্ধুর সাথে কথা বলছেন যে আপনার খুব ক্রেভিং হচ্ছে আপনি পিৎজা খাবেন, অথবা আপনার খুব ক্রেভিং হচ্ছে আপনি খিচুড়ি খাবেন, অথবা আপনি আরেক বন্ধুর সাথে আলোচনা করছেন যে আপনি একটা ট্যুরে কোথাও যাবেন, মালদ্বীপ যাবেন বা অন্য কোথাও যাবেন। আপনি যখনই ফেসবুক খুলবেন তখনই দেখবেন যে আপনার কাছে নানা রকমের মালদ্বীপের ট্যুরের বিভিন্ন রকম অফার আপনার কাছে আসা শুরু হয়ে গেছে। এটা কিছুই না, এটা আপনারা তো সবাই জানেন যে এই জিনিসটা আসলে কি, মেটা ডেটা। এটা নিয়ে যে কাজ করা হয়, এই ডেটা অ্যানালাইসিস করে বোঝা হয় যে আপনার আসলে এখন আপনি মালদ্বীপ যাওয়ার এখন আপনার প্রয়োজন, সুতরাং আপনি হলেন কারেক্ট লোক যাকে এখন মালদ্বীপের অফার গুলি দিলে আপনি কিনা সেখান থেকে একটা অফার নিয়ে নেবেন। তো ডেটা এখন কিন্তু অনেক বড় একটা সাংঘাতিক জিনিস। ডেটাকে মানে এখন বলা হচ্ছে যে আপনার মানে ফুয়েলের চেয়েও বেশি, আপনার গোল্ডের চেয়েও বেশি বলা হয় যে ইম্পর্টেন্ট। তো এই ডেটা লিকেজটা এখন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের সাইবার যে জগৎ আছে সেখানে। তো যে ডেটা লিকেজটা অনেকভাবেই হতে পারে।
ডেটা লিকেজ যে শুধুমাত্র কেউ আপনার পিসি থেকে আসলে হ্যাক করে ডেটা নিতে হবে তাই কিন্তু না। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যদি আমাদের পরিচিত অপরিচিত এমন অনেকেই যদি থাকেন, সাসপিশিয়াস কেউ যদি থাকেন যে যারা কিনা আমাদের পিসি থেকে প্রয়োজনীয় ডেটা নিয়ে নিতে পারেন, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটে থাকে অনেক ক্ষেত্রে। এই জন্যই আমাদেরকে আসলে আমাদের পিসির সিকিউরিটির ব্যাপারে আসলে একটু সতর্ক হতে হবে। এটা তো একটা থাকছে। আর এখন কথা হলো যে আপনি ব্যক্তিগতভাবে আপনি সতর্ক হলেন, এবার আপনি অর্গানাইজেশনের মতো একটা বড় জায়গা যেখানে আপনার 5,000 10,000 ইউজার আছে, এখানে আপনি কিভাবে ঠিক করবেন যে কোন ইউজার কোন ডেটা নিচ্ছে, কোন ইউজারকে কোন ডেটা অ্যাক্সেস দেওয়া যাবে, কাকে কোনটা অ্যাক্সেস দেওয়া যাবে না, এটা তো মানে ইয়ে করা একটু মুশকিল। কিন্তু আসলে এখন সাইবার সিকিউরিটি যে টুলগুলো চলে আসছে তাতে কিন্তু এই জিনিসগুলি এখন আর মুশকিল না। এখন এই জিনিসগুলি খুবই সহজ। ইভেন আপনি আপনার পিসিতে বা আপনার এনভায়রনমেন্টে আপনি ইচ্ছা করলে এরকম কমান্ড দিয়ে দিতে পারবেন যে কেউ যদি আপনার এখান থেকে একটা ওয়ার্ড ফাইল নেয়, ওয়ার্ড ফাইলের ভিতরে যদি কোনো রকম ব্যাংকিং ইনফরমেশন থাকে অথবা কোনো রকম সফিস্টিকেটেড ইনফরমেশন থাকে বা সেন্সিটিভ ইনফরমেশন থাকে, সেগুলি সেটা কিন্তু আবার রিপোর্ট করার সুযোগ থাকে। এটাকে আমরা বলে থাকি ডিএলপি, যেটাকে কিনা বলা হয় ডেট লস প্রিভেনশন। তারপরে যে ভেক্টরটা থেকে যাচ্ছে সেটা হলো আপনার র্যানসমওয়্যার, যেটা কিনা এখন খুব বেশি মাত্রায় আমরা এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা বলা হচ্ছে যে এটা থাকবেই, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। আমাদের যতদিন পর্যন্ত আমরা সাইবার হাইজিন সম্পর্কে আমার অর্গানাইজেশনের প্রত্যেকটা মানুষ যতদিন পর্যন্ত সতর্ক না হবেন ততদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে। স্যার একটু আগে যেটা বললেন যে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তা নামার পর যে আমি যদি না চালাতে জানি তাহলে আমি আরেকজনের ক্ষতি করবো। হয়তো ওই লোকটা মোটরসাইকেল চালাতে জানে কিন্তু আমি চালাতে জানি, আমি তার গায়ের উপর তুলে দিলাম। তখন কিন্তু উনি খুব ভালোভাবে জেনে আসলেন কিন্তু লাভ হলো না, আমার কারণে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এইখানেও ব্যাপারটা কিন্তু এরকম যে আপনি শুধুমাত্র সতর্ক হলেই হবে না, আপনার অর্গানাইজেশনে বা আপনার প্রতিষ্ঠানে সবাইকে নিয়ে সতর্ক হতে হবে। কারণ একটা অর্গানাইজেশনের সিকিউরিটি ডোর কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ির হাতেই থাকে। কিন্তু আমি যদি একটা অর্গানাইজেশনকে একটা 10তলা বাড়ির সাথে তুলনা করি তাহলে মেইন গেটে যেরকম সিকিউরিটির প্রয়োজন আছে, আপনার দরজায় ঠিক সেরকম সিকিউরিটির প্রয়োজন আছে, আপনার জানালাগুলিতে সেরকম সিকিউরিটির প্রয়োজন আছে। বিভিন্ন লেয়ারে আপনার এবং আমাদেরকে সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তো এই সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন রকম টুলস আমাদেরকে হেল্প করবে। তার সাথে সাথে আমাদের যে ব্যক্তিগত সাইবার হাইজিন আছে সেগুলি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং পাশের লোকটিকেও সচেতন করার ব্যাপারে সহযোগিতা করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা করছি, আমরা বিসিএস এর সহযোগিতা এবং আমরাও ব্যক্তিগতভাবে কাসপারস্কি থেকে আমরা গত 3-4 বছর ধরেই আমরা কিছু কাজ করে যাচ্ছি। এটাকে আমরা বলি হলো সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ। আমরা যেটা করছি সেটা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছি, স্কুলগুলিতে যাচ্ছি, কলেজে যাচ্ছি। সেখানে গিয়ে আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে কিন্তু আমরা সাইবার হাইজিন সম্পর্কে শেখাচ্ছি, সাইবার বুলিং থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় সেগুলি সম্পর্কে আমরা সচেতন করার চেষ্টা করছি। গত বছর শুধু করতে পারিনি আমরা প্রোগ্রামটা, প্যান্ডেমিকের তার আগে কনজিকিউটিভ 3 ইয়ার্সই আমরা এই প্রোগ্রামগুলি করেছি। তা আমাদের ইচ্ছা আছে যে এই ধরনের প্রোগ্রামগুলি আমরা আসলে কন্টিনিউ করবো। আসলে এটা আমি যেটা বললাম যে আমি নিজে সতর্ক থাকলে কিন্তু হবে না, আমি যদি সবাইকে সতর্ক না করতে পারি তাহলে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা ঝুঁকির মধ্যেই থেকে যাব। সুতরাং এখানে নিজে বেঁচে থাকার কোনো উপায় নাই আর কি। একটু যদি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যে আমাদের আলোচনা শুরু হলো, সেটা কখন থেকে এই আলোচনা শুরু হলো আমরা যদি একটু দেখি কেস স্টাডি, তাহলে আমরা সবাই জানি যে সাইবার সিকিউরিটি এই কনসেপ্টটাই আমাদের মধ্যে ছিল না। আমাদের এই বাংলাদেশ ব্যাংকে যে হাইস্টের ঘটনা ঘটলো 2016 সালের ফেব্রুয়ারিতে, এর আগ পর্যন্ত আমরা কিন্তু সাইবার সিকিউরিটিও যে একটা কনসার্ন হতে পারে অথবা সাইবার জগতও যে এত কোন রকম বন্দুক ছাড়া বা কোনো কিছু ছাড়া, কোন রকম বিপন ছাড়াও যে এত টাকা পয়সা লুটে নিয়ে যাওয়া যায়, এটা আমাদের ধারণার বাইরে, আমার অন্তত ধারণার বাইরে ছিল। তো এই জিনিসগুলি আমাদের নজরে আসা শুরু করেছে তখন থেকে আসলে খুব বেশি মাত্রায়। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংকে আমাদের যে একটা সুইফট মেসেজিং নেটওয়ার্কের মাধ্যমে যে আমাদের প্রায় $1 বিলিয়ন মতো আপনার ট্রান্সফারের অর্ডার দেওয়া হয়েছিল, সেখান থেকে ওরা প্রায় 35টার মতো রিকোয়েস্ট ওরা করেছিল যে ট্রান্সফার অর্ডার দিয়েছিল সুইফট মেসেজের মাধ্যমে। তো মাত্র 5টা মেসেজ শুধুমাত্র আমরা অনার করেছিলাম, তাতেই আমাদের প্রায় $81 মিলিয়ন মতো আমাদের আসলে লস হয়ে গিয়েছিল। তো বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমরা সেটা থেকে বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ, আশা করছি অদূর ভবিষ্যতে। আমাদের তো অবস্থা, আমরা যদি একটু আমাদের পাশের দেশের দিকে তাকাই, ওদের কথা শুনলে আপনারা খুব অবাক হবেন। আমরা কিন্তু আমাদের সাইবার সিকিউরিটির জন্য বা আমাদের এই আইটির জন্য আমরা কিন্তু অনেকাংশই ওদের উপর নির্ভর করি। আপনারা যদি একটু 2 নম্বর যে আমি কেস স্টাডিটা দিয়েছি এখানে দেখেন, কসমোস কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া, একটু কাইন্ডলি এটা যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা কসমোস কোঅপারেটিভ ব্যাংকে যে সাইবার হাইস্ট হয়েছিল সেটা সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন।
আমাদের তো আমাদের যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু একবারই আমাদের ঘটনাটা ঘটেছিল, মানে ওয়ান শট। আমরা কিন্তু খুব দ্রুতই টের পেয়ে গিয়েছিলাম এবং আমরা সেটার এগেইনস্টে আমরা কিন্তু ব্যবস্থা নিতে পেরেছিলাম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমরা এরপরে আর আমাদের এই ধরনের ঘটনা, বড় ধরনের কোনো ঘটনা আল্লাহর রহমতে আমাদের সাথে ঘটেনি। কিন্তু ওদের এখানে যেটা হয়েছিল 2018 সালে 18 সালে ওদের প্রায় 24টা দেশ থেকে 24টা দেশের 77টা লোকেশন থেকে পর 2 দিন ধরে এই আপনার 78 কোটি টাকার মতো টাকা তুলে নেওয়া হয়েছে। মানে চিন্তা করে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে মানে অ্যাটাকটা একদিনে হয় নাই, কিন্তু পরপর 2 দিন ধরে হয়েছে এবং ইনসিডেন্টটা কিন্তু আপনার মাল্টিপল লোকেশন হয়েছে, প্রায় 24টা কান্ট্রি থেকে এই ইনসিডেন্টটা ঘটেছে। এবং ওরাও কিন্তু এরকম সুইফট অ্যাটাকের এরকম শিকার হয়েছে। ওদের এই সুইফট অ্যাটাকের সব মিলে ওদের ক্ষতির সংখ্যা ছিল প্রায় 98 ক্রোরের মতো। তো এটা কিন্তু আর আমাদের হয়েছে 2016 সালে, ওদের কিন্তু 2018 সালে হয়েছে। সুতরাং এখানে কিন্তু আসলে প্রতিযোগিতার কোনো কিছু না যে আমরা পিছিয়ে আছি বা ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে, এরকম কিছু না। এই ঘটনাগুলি আসলে সবার সাথেই ঘটছে। তো এই ঘটনাগুলি কিন্তু সবার সাথেই ঘটছে এবং এটা বিভিন্ন ক্ষেত্রেই, শুধু মানে এফএসআই মানে ফিনান্সিয়াল সেক্টরে যে শুধুমাত্র হচ্ছে তা কিন্তু না, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিন্তু ঘটে যাচ্ছে। আমরা সবাই জানি যে জুমের একটা সাইবার ব্রিচ সম্পর্কে আমরা সবাই জানি। প্রায় 5 লাখ ইউজারের সিকিউরিটি ব্রিচ হয়েছে, ডাটা ব্রিচ হয়েছে, যেখানে কিনা 5 লাখ ইউজারের আপনার পাসওয়ার্ড স্টোর করা হয়েছিল এবং সেটা ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছিল বিক্রির জন্য। এই 5 লাখ ইউজারের মধ্যে কিন্তু মানে ধরেন আমার ডাটাটা, আমার আইডি পাসওয়ার্ডটা কিন্তু থাকতে পারতো এবং আইডি পাসওয়ার্ডটা যদি সেখানে থাকতো আর আমি যদি এখানে এই জুমের আজকের এই সেশনে জয়েন করতাম, জয়েন করে যদি ধরেন একজন সম্মানিত অতিথিকে আমি একটা কথা বলতাম, তাহলে কিন্তু একটা বিরাট ঝামেলার মধ্যে পড়ে যেতাম। তাহলে দেখেন সাইবার জিনিসটা কিন্তু এখন মানে কারো যদি ক্ষতি করার জন্য কিন্তু এটা একটা বড় জিনিস। তো এই যে ঘটনাগুলো শুধুমাত্র যে মানে ফিনান্সিয়াল মোটিভেশনের ক্ষেত্রেই ঘটছে তা কিন্তু না। ফিনান্সিয়াল মোটিভেশন আছে, তার পাশাপাশি নন ফিনান্সিয়াল মোটিভেশনও কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। এখন কিন্তু অনেক স্টেট ওন্ড অ্যাটাকও কিন্তু হচ্ছে। মানে আমরা সবাই জানি স্টেট ওন্ড অ্যাটাক কি জিনিস। তো শুধুমাত্র যে ফিনান্সিয়াল হবে তা কিন্তু না, এগুলো কিন্তু নন ফিনান্সিয়ালও এখন চলে আসছে। আবার এরকম ওইভাবে যদি আমরা চিন্তা করি যে আমার বাচ্চারাও হয়তো এখানে যে কিনা জুম ক্লাস করে, তারও কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু কম্প্রোমাইজ হতে পারতো, হয়ে গিয়ে সে কিন্তু হয়তো বা সেও কিন্তু সাইবার বুলিং এর শিকার হতে পারতো এখানে কিন্তু। সুতরাং টাকা পয়সায় যে একমাত্র ব্যাপার তা না, আর অন্যান্য ক্ষেত্রেও কিন্তু সাইবার অ্যাটাকটা কিন্তু চলে যাচ্ছে। তারপর আমরা যদি একটু দেখি যে এই 2019 সালে কুরানকুলাম, ইন্ডিয়ার সাউথে সবচেয়ে বড় ওদের নিউক্লিয়ার প্ল্যান্ট, এইখানে আপনার সাইবার অ্যাটাক হয়েছিল ম্যালওয়্যারের কারণে এবং পুরো একদিন সাউথের ফুল বিশাল একটা জনগোষ্ঠী আপনার কিন্তু অন্ধকারের মধ্যে ছিল, মানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। এবং যেটা হয়েছিল সেটা হলো যে আপনার ওরা খুব দ্রুত জিনিসটাকে অ্যাড্রেস করতে পেরেছিল। যদি জিনিসটাকে অ্যাড্রেস না করতে পারে, ডোমেন কন্ট্রোলার লেভেলে কিন্তু অ্যাক্সেসটা চলে গিয়েছে। আর ডোমেন কন্ট্রোলার লেভেলে যখন অ্যাক্সেস চলে যায় তখন কিন্তু আপনার এটাতে যে কোনো কিছুই করা সম্ভব। নিউক্লিয়ার প্ল্যান্টের যদি কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তার মানে তো নিউক্লিয়ার বমের অ্যাক্সেস পেয়ে যাওয়া। এখানে কিন্তু নিউক্লিয়ার মেল্টডাউন করা খুব ইজিলি নিউক্লিয়ার মেল্টডাউন সম্ভব ছিল। তো এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু আমরা যদি সতর্ক না থাকি ভবিষ্যতে ঘটবে না এটা বলা যাচ্ছে না। এই তো গেল, আবার আমরা পাওয়ার সেক্টরে চলে আসলাম। তারপরে যদি আবার একটু মানবিক ভাবে চলে যায়, দেখেন হেলথ সেক্টরের মতো একটা ঘটনা, এনএইচএস নিউ ইয়র্কে যেটা ইংল্যান্ডের যেটা হেলথ সেক্টর আছে সবাই জানি। এনএইচএস এ আপনার যে অনেক প্রায় যে অ্যাটাকটা হয়েছিল, সেখানে কিন্তু আপনার 19,000 অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গিয়েছিল একদিন। ধরেন একজন মানুষ, সে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমার একটা অসুখ, ধরেন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি ডক্টরকে দেখাতে যাব 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে। অনেক মানুষ থাকতে, আমার ক্যান্সারের পেশেন্ট থাকতে পারেন, অনেক রকমের ক্রিটিক্যাল মানুষের রোগ, কিডনির পেশেন্ট থাকতে পারেন। ধরেন এই পেশেন্টটা গেল হসপিটালে, যাওয়ার পর দেখলো যে তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। হয়তো সে ধরেন প্রত্যন্ত একটা অঞ্চল থেকে এলো বা কোথাও থেকে এসে দেখে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। তো দেখেন সাইবার ঝুঁকিটা এখন আসলে কোথায় চলে আসছে, মানে কত ভয়ঙ্কর অমানবিক ভাবে জিনিসটাকে ব্যবহার করা যাচ্ছে। এই জিনিসটা টাকা পয়সার মধ্যে আর সীমাবদ্ধ নেই, জিনিসটা চলে আসছে ব্যক্তিগত জীবনে, জিনিসটা চলে আসছে হেলথ সেক্টরে, জিনিসটা চলে আসছে পাওয়ার সেক্টরে। সমস্ত সেক্টরে এটার দ্বারা কিন্তু আমরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থেকে যাচ্ছে। একটু যদি আমি সাইবার ঝুঁকির কস্ট নিয়ে আলোচনা করি, ধরেন একটা সাইবার ব্রিচ হল, সাইবার ব্রিচ হওয়ার পর সবার আগে যে জিনিসটা হতে পারে সেটা হলো যে আপনার কোন একটা কোম্পানির যদি সাইবার ব্রিচ হয়, ধরেন যে কোনো কোম্পানি সাইবার ব্রিচ হলো,
আমরা স্বাভাবিকভাবেই চাইবো না কিন্তু ওকে। তো রেপুটেশনাল ড্যামেজ যে কথাটা বললাম আর কি, যেমন ধরেন কোন একটা সাইবার ব্রিচ যদি কারোর সাথে হয়, তাহলে আমরা কিন্তু যেটা করব, যেমন কোনো ব্যাংকের যদি আপনি জানেন যে ব্যাংকের ভল্টের তালা দুর্বল, আমরা কি সেই ব্যাংকের ভল্টে জিনিসপত্র রাখতে যাব? কখনোই না। ঠিক একইভাবে আপনি যদি জানেন যে কোনো জায়গায় আপনি ডেটা রাখলেন, সেই জায়গায় আপনার ডেটা সিকিউর না, আপনি কি সেখানে ডেটা রাখবেন বা আমরা কি সেখানে ডেটা রাখবো? নেভার এভার, আমরা কিন্তু সেখানে সেটা রাখবো না। তাহলে কিন্তু দেখেন একটা অর্গানাইজেশনের সমস্ত রেপুটেশন, যেটাকে আমরা বলি গুডউইল, যেটা কিনা টাকার অঙ্কে হিসাব করা যায় না, এমন বড় বড় কোম্পানি আছে পৃথিবীতে, এই ধরনের গুডউইল কিন্তু আপনার ড্যামেজ হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডের সাইবার অ্যাটাকের মাধ্যমে। এবং আপনার মানে গ্লোবাল স্টাডি যেটা বলে যে এই ধরনের সাইবার অ্যাটাকের পর 59% কাস্টমার কিন্তু আপনার সরে যায়, মানে ওই কোম্পানির সাথে বিজনেস করতে চায় না একটা সার্টেন টাইম পর্যন্ত। 2 নম্বরে যেটা আছে সেটা হলো আপনার এই ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। ফিনান্সিয়াল ইম্প্যাক্ট তো ভয়াবহ। যে কোনো সাইবার ব্রিচের আপনি যদি গত 5 বছরের ট্রেন্ড দেখেন, বড় বড় কোম্পানিগুলি টপ লাইনে কিন্তু বিজনেস দেখে, সেখানে দেখেন আপনার শেয়ারের দাম কিন্তু আপনার রাতারাতি কিন্তু অনেক পরিমাণে কিন্তু শেয়ারের দাম ফল করে, এবং এভারেজ যেটা দেখা যায় যে 7.2% কিন্তু শেয়ারের প্রাইস ফল করেছে। এবং যেটা যে গ্লোবালি যে সাইবার অ্যাটাক হয়েছে গত বছর, মানে 2020-এ যেটা হয়েছে, তার মধ্যে 86% অ্যাটাকই ছিল কিন্তু এরকম মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অ্যাটাকগুলি চালানো হয়েছে। এবার আপনি আপনার রেপুটেশন হারালেন, মানে বা আমি আমার রেপুটেশন হারালাম, মানে আমার আর ব্যবসায় আর রেপুটেশন নাই, আমার কাছে মানুষজন ব্যবসা করতে আসবে না, আমি আমার টাকা পয়সা যা ছিল সেটা তো আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমার শেয়ারের দাম পড়ে গেল। এইবার আমার দুইটা জিনিস গেল। তারপরে এবার আমার কাছে আসবে গভর্নমেন্ট এসে বলবে যে তোমার কাছে যে ব্যবসার জন্য আমি এই লোকজনের ডেটা দিয়ে গেছিলাম, তোমার তো দায়িত্ব ছিল যে এদের ডেটা সিকিউর রাখা, তুমি এদের ডেটা সিকিউর রাখতে পারো না, এবার তুমি ফাইন দাও। যেটা কিনা আপনার একটা কিন্তু লিগ্যাল কনসিকুয়েন্স কিন্তু থেকেই যায়। এবং আমরা যদি গ্লোবালি চিন্তা করি, তাহলে দেখেন উবারের যে ঘটনাটা ঘটেছিল, যারা আমরা জানি যে 2016 সালে উবার যেটা হয়েছিল, প্রায় 6 লাখ ড্রাইভারের আপনার ক্রেডেনশিয়াল কিন্তু কম্প্রোমাইজ হয়েছিল, এবং 57 মিলিয়ন ইউজারের অ্যাকাউন্ট ব্রিচ হয়েছিল উবারে। 2016 সালে এটা ঘটনাটা ঘটেছিল। উবার কি করেছিল, এগুলো পাবলিকলি মানে পাবলিক ডেটা, এগুলো ইন্টারনেটে গেলেই পাবেন। উবার যেটা করেছিল, $1 লাখ দিয়েছিল যে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, রিপোর্ট করে নাই জিনিসটাকে, রিপোর্ট না করে $1 লাখ দিয়েছিল একটা কোম্পানিকে। মানে কিছু এরকম অর্গানাইজেশন আছে যারা এই ধরনের ধামাচাপা দেওয়ার কাজ করে, এদেরকে $1 লাখ মতো দিয়েছিল জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য। পরে জিনিসটা হয় নাই, মানে হালে পানি পায়নি ওরা। পরবর্তীতে ওদেরকে প্রায় $150 মিলিয়ন জরিমানা দিতে হয়েছিল উবারকে। তো দেখেন ক্ষতি তো হলোই নানা রকম ভাবে। তারপর আবার জরিমানার সংখ্যাটা দেখেন। ম্যারিয়ট কি হয়েছিল, ইউজারদের আমরা যখন হোটেলে ম্যারিয়টে, আমরা সবাই জানি ম্যারিয়ট পৃথিবীর কত বড় চেইন ম্যারিয়ট, আমরা যেখানেই যাই ম্যারিয়টের কোনো না কোনো চেইন পাই। ম্যারিয়টে আপনি গেলে প্রথম কি করেন, আপনার কার্ডটা দিলেন, কার্ড দেওয়ার পর ওরা আপনার জন্য রুম বুক করলো। এই কার্ডের মধ্যে আপনার কি থাকছে, আপনার যাবতীয় সমস্ত তথ্য থাকছে, মানে আপনার কার্ডের নাম্বার, সিভিসি থাকছে, আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম থাকছে, মানে আপনার ফুল কার্ড এখানে ইনসিকিউর। 2 নম্বর ওরা যেটা রাখছে, আপনার পাসপোর্টটা রাখছে, পাসপোর্ট থেকে আপনার নাম, ডেট অফ বার্থ, এভরিথিং আপনারা কিন্তু রেখে দিচ্ছে। এবার আপনাকে একটা লোক যদি ফোন করে বলে যে আপনার ডেট অফ বার্থ তো, আপনি তো মেরিট এত তারিখে গেছিলেন, আপনার মেরিট এক্সপিরিয়েন্স, আপনার সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ খুব ভালো লাগছে আপনার সাথে, কিন্তু আপনাকে আমি ডেকেছিলাম আপনার সাথে কথা বলতে, আপনি তখন চিন্তা করেন হয়তো বা দেখা হয়েছিলাম, তো মেরিটে অনেকবার গিয়েছি, হয়তো ওইখানে মেরিটে কোনো কারোর সাথে দেখা হয়েছিল, তখন কিন্তু আপনি তাকে একটা কিন্তু অ্যাক্সেস কিন্তু আপনি দিয়েই দিলেন। তারপরে এবার যে অন্য একটা জিনিস যদি সে চায়, সে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে। তো দেখেন এটা কিন্তু এরকম ভাবে এই ম্যারিয়টের প্রায় 500 মিলিয়ন ইউজারের ডেটা কম্প্রোমাইজ হয়েছিল, যার জন্য ম্যারিয়টকে একটা ফাইন গুনতে হয়েছিল $124 মিলিয়ন। ঠিক একইভাবে ইয়াহুর সাথে, আমরা ইয়াহুর ঘটনা আমরা সবাই জানি কম বেশি। ইয়াহু একবার না, পৃথিবীর জনসংখ্যার মানে ইন্টারনেট ইউজার যত আছে পৃথিবীতে, এর সমস্ত ইন্টারনেট ইউজারেরই একটা করে ইয়াহু মেইল আছে। আমরা যারা ইন্টারনেট অনেক আগে থেকে ব্যবহার করা শুরু করেছি, আমাদের সবাই ইন্টারনেটই কিন্তু আমরা মানে ফার্স্ট ইমেল আইডিটা হয়তো দেখা গেছে যে আমরা ইয়াহু দিয়ে শুরু করেছি। তো ইয়াহু ইমেল আইডি ছিল না এমন কেউ নাই। তো ইন্টারনেট ইউজার যে পরিমাণে ইন্টারনেট ইউজার ছিল, বা পৃথিবীর জনসংখ্যার অর্ধেক পরিমাণ মানুষের কিন্তু ইয়াহুর অ্যাকাউন্ট আছে। এই প্রত্যেক মানুষের ডেটা কিন্তু কম্প্রোমাইজ হয়েছিল ইয়াহু, এবং একবার না মাল্টিপল টাইমে হয়েছিল ইয়াহুর সাথে, যার কারণে ইয়াহুকে বিশাল মানুষ ফাইন গুনতে হয়েছিল $85 মিলিয়ন মতো। ঠিক একইভাবে ব্রিটিশ এয়ারওয়েজের মতো বিশাল কোম্পানি, তাদেরকেও কিন্তু একটা বেশ
বড় মানের ফাইন গুনতে হয়েছিল। তাইলে আমার তো রেপুটেশন ড্যামেজ রইলো, তারপর ফিনান্সিয়াল ড্যামেজ যেটা নিয়ে আমি আলোচনা করলাম, লাস্টে হলো লিগ্যাল যে কনসিকুয়েন্স আছে সেটা। তো সাইবার অ্যাটাকের কস্ট আসলে টাকায় নির্ধারণ করা যাবে না, এটা টাকায় নির্ধারণ করার মতো কোনো জিনিস না। তো লাস্টলি চলে যাবো আমরা আসলে একটু স্কোপ নিয়ে আলোচনা করার জন্য, যে এই যে সাইবার জগতে আমরা যদি একটু মানে নিরাপদ থাকতে চাই, তাহলে আমাদেরকে 3টা জিনিস নিয়ে কাজ করতে হবে। আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করবো না, এটা নিয়ে আলোচনা আমার পরবর্তী আলোচক আছেন, উনি ব্যাপারটাকে আরেকটু টেনে নিয়ে যাবেন। আমি একটু শুধু বলে রাখছি যে আমাদেরকে সাইবার ওয়ার্ল্ডে আমাদের নিরাপদ থাকার জন্য 3টা জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নাম্বার 1 থিং স্যার যেটা বলে গেলেন, পিপল, যেটা কিনা আসলে ডিজিটাল হলেই হবে না, ঠিক আছে। ডিজিটাল হওয়ার সাথে সাথে আমার হাতে যে ডিজিটাইজ হওয়ার জন্য আমার যে ইকুইপমেন্ট গুলি আমার হাতে এসছে সেগুলির কিভাবে প্রয়োগ আছে, সেগুলি কিভাবে ব্যবহার করতে হবে। আমি এক কথা যদি বলি যে মানে আমাদেরকে শিক্ষিত, মানে ডিজিটাল হওয়ার সাথে সাথে আমাদেরকে শিক্ষিত হতে হবে, বা আমাদের শিক্ষিত করতেও হবে। এখন আমি যেটা আগে বলেছি, আমি নিজে শিক্ষিত হলেই কিন্তু এখানে আমার পার্টটা চুকে যাচ্ছে না, এখানে কিন্তু আমার সামগ্রিক শিক্ষার একটা ব্যাপার চলে আসে। এখানে নিজে শিক্ষিত হলেই হবে না, সবাইকে নিয়ে শিক্ষিত হতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে যে আমার যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে টাইম টু টাইম ট্রেনিং এবং অ্যাওয়ারনেস এর আয়োজন করতে হবে। সাইবার হাইজিন সম্পর্কে এই ট্রেনিং খুব বেসিক লেভেলের ট্রেনিং, যেমন ধরেন আপনার কোন মেইলটাতে আসলে ক্লিক করতে হবে, ক্লিক করা যাবে না, পিসি পাসওয়ার্ডটা কিরকম থাকতে হবে, কোন ধরনের সফটওয়্যার ইউজ করতে হবে, সফটওয়্যার গুলির যে টাইম টু টাইম আপডেট আসছে, এই আপডেট গুলি কিভাবে করতে হবে, এই বেসিক লেভেলের সচেতনতা নিয়ে কন্টিনিউয়াস ট্রেনিং সেশনের আয়োজন আমাদের যারা অর্গানাইজেশনের যারা সহকর্মী ভাই বোন আছেন তাদের সাথে, এবং ওনাদের শুধুমাত্র আলোচনা করলেই হবে না, তার সাথে সাথে নেক্সট লেভেলে গিয়ে কিন্তু ওনাদেরকে অনলাইনে বিভিন্ন রকম সাইবার সিকিউরিটি ট্রেনিং পাওয়া যায়। এগুলি ছোট্ট ট্রেনিং, আধা ঘন্টা ট্রেনিং করলে একটা ছোট্ট সার্টিফিকেট পাওয়া যায়। এই ধরনের সার্টিফিকেশন করার ফলে মানে ওনারা যেমন নিজেরা সুরক্ষিত থাকবেন, তেমনি ভাবে কিন্তু আমাদের পুরো অর্গানাইজেশনকে কিন্তু ওনারা সুরক্ষিত রাখার ব্যাপারে আমাদেরকে কিন্তু হেল্প করতে পারবে। সুতরাং আমরা এই ধরনের ট্রেনিং গুলির জন্য কিন্তু আমরা তাদেরকে মোটিভেট করতে পারি। তারপরে আপনার হলো যে এই পিপলদেরকে আমরা কোন ধরনের অথরাইজেশন দিব, মানে এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী স্লাইডগুলিতে। পরবর্তী আলোচক যিনি আছেন তিনি আলোচনা করবেন যে আমরা এই অথরাইজেশন গুলি আমরা কোন লেভেলে দিব, সেগুলি আমাদেরকে ঠিক করে দিতে হবে। 2 নম্বর জিনিস যেটা আসছে সেটা হলো এবার আপনার লোকজন শিক্ষিত হয়ে গেল, কিন্তু এখন আপনার প্রসেস ঠিক নাই। লোকজন সবাই জানে যে কি করতে হবে না করতে হবে, এখন আমার অর্গানাইজেশনের ভিতরে আমার অ্যাকাউন্টেবিলিটি নেই। ধরেন আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে আমার প্রপার মানে যেটাকে আমরা বলি পলিসিস যেগুলি আছে, আমাদের অর্গানাইজেশনাল যেসব পলিসিস আছে, ট্রান্সপারেন্সি আছে, যেসব জিনিসগুলি আছে, বা আমাদের ধরেন কমপ্লায়েন্ট হওয়ার জন্য যে জিনিসপত্রগুলি লাগে, সেগুলি যদি ঠিক না থাকে তাহলে আসলে আমাদের লোকজনকে এডুকেটেড করেও আসলে লাভ হবে না, কারণ তারা তাদের শিক্ষাটাকে তখন সঠিক পথে কাজে লাগাতে পারবে না। সুতরাং অর্গানাইজেশনাল কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। আর 3 নম্বর জিনিস হলো আমাদের টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলি আছে সেগুলিতে আমাদেরকে যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে হবে। আর টেকনোলজি এখন শুধুমাত্র ডিভাইস সেন্ট্রিক না, এটা আইটি, ওটি, পার্সোনাল ডেটা, অপারেশনাল ডেটা, জিনিসগুলি এখন ভাস্ট হয়ে গেছে। নেটওয়ার্ক সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির লেভেল এখন মাল্টিপল লেভেলের সিকিউরিটি এখন চলে আসছে। আমি যেটা আগে আলোচনা করেছিলাম যে শুধুমাত্র আপনার বাসার বা আমাদের বাসার মেইন গেটটাকে সিকিউর করলেই হবে না, আমার পাশের বাসার ভদ্রলোকের যদি ব্যাড ইন্টেনশন থাকে তাহলে কিন্তু উনি ইচ্ছা করলে আমার বাসায় ঢুকে যেতে পারবেন যদি আমার দরজাটা খোলা থাকে। সুতরাং সিকিউরিটির ল্যান্ডস্কেপটা অনেক বড় একটা ল্যান্ডস্কেপ, এটা বিভিন্ন লেয়ারে কাজ করার সুযোগ রয়েছে। এই সিকিউরিটির লেয়ারে আমরা বিভিন্ন লেয়ারগুলি নিয়ে কিভাবে কাজ করতে পারি, বা আমরা একসাথে আমাদের যারা বিসিএস এর পার্টনার আছে তাদের সাথে একসাথে কিভাবে কাজ করতে পারি, বা মাইক্রোসফট আমাদের এই সিকিউরিটি লেয়ারগুলিকে আমাদের এই সিকিউরিটির প্রবলেমগুলিকে বা নিডগুলিকে অ্যাড্রেস করার জন্য কিভাবে হেল্প করতে পারে, সেগুলি নিয়ে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে একটু আমন্ত্রণ জানাতে চাই আমাদের মাইক্রোসফটের টেকনোলজি স্পেশালিস্ট আবু তাহের দুলাল ভাইকে। তাহের ভাই যদি আমাকে শুনতে পান তাহলে একটু কাইন্ডলি আপনি আপনার প্রেজেন্টেশনটা যদি একটু কাইন্ডলি একটু আলোচনা করতেন যদি আপনি।
পরবর্তী আমি ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাহের ভাইকে তার প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। তাহের ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মিশাদ, আপনি কি আপনার প্রেজেন্টেশনটা সরাবেন কিনা? হ্যাঁ, আমি প্রেজেন্টেশন বন্ধ করে দিলাম সুজন ভাই। ওকে ওকে, আমরা কি তাহের ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তাহের ভাই, সুজন ভাই আমি একটু এর মধ্যে একটু বলে রাখি সবার উদ্দেশ্যে, সেটা হলো যে আমরা যে আলোচনা করছি, ঠিক আছে, এই আলোচনাটাকে আমরা নিজেরা কতটুকু মনোযোগ দিয়ে শুনছি, ঠিক আছে, এটাও তো আসলে আমাদের একটু ইয়ে করা দরকার, মানে বোঝা দরকার। এই জন্য আমরা আসলে ছোট্ট 3টা কুইজের আয়োজন করেছি। এখানে 3টা কুইজ থাকবে, খুব ছোট ছোট 3টা কুইজ থাকবে। আমি কুইজের কোয়েশ্চেন গুলি চ্যাট বক্সে দিয়ে দিব। যারা সবার আগে অ্যান্সার করতে পারবেন, মনে রাখবেন সবার আগে যিনি অ্যান্সার করবেন তিনি কিন্তু শুধুমাত্র কুইজের গিফটটা পাবেন। সুজন ভাই, আমি কি একটু কুইজের গিফটটা একটু আলোচনা করবো একটু, যদি আমার সুযোগ? আমার তাহলে আবার স্ক্রিন শেয়ার করতে হবে আর কি, যদি অনুমতি দেন। হ্যাঁ একটু সুজন ভাই, তাহলে আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করছি। এটা হলো প্রথম পুরস্কার। এটা হলো হুয়াওয়ের একটা হুয়াওয়ের, সুজন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, হ্যাং করেছে। হ্যাং করেছে না? ওকে, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন এইভাবে দেখা যাচ্ছে, কিন্তু না প্রশ্নটা কি দেখছি না, প্রাইস কি সেটাও দেখছি না। ওকে ভাইয়া, আমার মনে হয় এখানে আপনার ওয়ার্ড ফাইলটাকে শেয়ার করতে হবে। ওয়ার্ড ফাইলটা কি চ্যাট বক্সে দিয়ে দিব সুজন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে আপনাকে সুজন ভাই 1-1 দিলাম, কারণ তাহলে এটা একটু আমি একটু বলে দিই। প্রথম পুরস্কার হলো একটা হুয়াওয়ের ব্যান্ড, হুয়াওয়ের এন্ট্রি লেভেল ব্যান্ড, মানে ব্যান্ড না, একটু ভালো মানের ব্যান্ড। সেকেন্ড যেটা থাকছে সেটা হলো, আমি যদি একটু বলি, সেটাও হুয়াওয়ের একটা নেক ব্যান্ড, এটাও বেশ ভালো একটা গিফট। 3 নাম্বার যেটা থাকছে সেটা হলো, আমি যদি একটু বলি, ভাইয়া আমি মনে করি কি আপনার এই যে ওয়ার্ড যে ফাইলটা ওপেন হয়েছে সেটা স্ক্রিনে শেয়ার করলে ভালো হবে, মানে আসবে। আপনি এখন উইন্ডোটা শেয়ার করে রেখেছেন। আচ্ছা, উইন্ডোটা শেয়ার করে রেখেছি। আচ্ছা, আমি ওয়ার্ড ফাইলটাকে শেয়ার করি, তাই তো? জি ভাইয়া। Oh, thank you very much. এটা হলো প্রথম পুরস্কার, দেখা যাচ্ছে? মানে প্রথম প্রশ্নের জন্য আর কি। দ্বিতীয় প্রশ্নের জন্য এরকম আরেকটা পুরস্কার আছে, তৃতীয় প্রশ্নের জন্য এরকম আরেকটা পুরস্কার আছে। এবং পুরস্কারগুলি কিন্তু আমরা মানে আজকে দিয়ে দিব আর কি, যারা মানে, সুতরাং প্রশ্নগুলি করার সাথে সাথে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন সবাই। সবার আগে যে অ্যান্সার করবেন সে কিন্তু পাবেন, বুঝে নিয়ে। ওকে সুজন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই পর্যায়ে ডেকে নিব একটু তাহের ভাইকে। তাহের ভাই, আপনি যদি আমাদেরকে দেখতে পান, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিলাম। তাহের ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? তাহের ভাই, তাহের ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। কমপ্লিট না, ওখানে আর কিছু দেওয়ার বাকি আছে, অফিস টফিস চালাই দেখাই দাও। আচ্ছা, আজকে কিন্তু একটু ইন্টারনেটের সমস্যা যাচ্ছে বিভিন্ন এলাকাতেই, ঠিক আছে। আসলে আমাদের কোনো কেউ একটু অংশগ্রহণ করতে একটু সমস্যা ফেস করছেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেটার জন্য। তাহের ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? তাহের ভাইয়ের মাইকটা অডিবল না। তাহের ভাই, আপনি একটা কাজ করতে পারেন, আপনার হেডফোনটা খুলে নিতে পারেন। হেডফোনটা খুলে আপনি ডিরেক্ট ল্যাপটপ থেকে প্রেজেন্টেশন দেন।
নিশাদ ভাই, আমরা কি নাবিদ ভাইয়ের কাছে চলে যাব কিনা? হ্যাঁ, আমরা বোধহয় নাবিদ ভাইয়ের কাছে চলে যেতে পারি। নাবিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি মেরশাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। নাবিদ ভাই, আপনি তাহলে আপনার প্রেজেন্টেশনটা আমরা করে নিই, শেয়ার করে নিই একটু কাইন্ডলি। আমি একটু মোবাইল ইন্টারনেটে আছি, সো আমার ভিডিওটা শেয়ার করব না, জাস্ট প্রেজেন্টেশনটা শেয়ার করব। ওকে ওকে, শিওর শিওর, নো প্রবলেম। আজকে বিভিন্ন জায়গাতে ইন্টারনেটের সমস্যা হচ্ছে আসলে, কিন্তু যেমন আমাদের ধানমন্ডি এলাকাতেও আমি ইন্টারনেট আসলে একটু প্রবলেম ফেস করেছি কিছুক্ষণ আগে। জি, আপনারা কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? জি, আমরা স্লাইড দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। সো গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং পার্টিসিপেট করার জন্য এই সেশনে। আমার নাম নাবিদ খুরশিদ, আমি মাইক্রোসফট বাংলাদেশে আছি। আমার মেইন রোল হচ্ছে ক্লাউড স্পেশালিস্ট হিসেবে। আজকে আমরা একটু কথা বলবো, যেহেতু মূল ডিসকাশনটা সাইবার সিকিউরিটি নিয়ে। মাইক্রোসফট অ্যাকচুয়ালি কোন দিক থেকে আপনার সিকিউরিটি প্রোভাইড করছে এবং কি কি সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করছে এটার বিস্তারিত জানা। সো আমরা একটু কন্টিনিউ করি। ফার্স্টে দেখি আসলে এখনকার এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে যে আমরা জাস্ট কম্পিউটারে যে কাজ করি যে তা না, আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করি, বিভিন্ন ডিভাইসেস ইউজ করি। সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ডেস্কটপ হতে পারে, সেটা মোবাইল ডিভাইস হতে পারে, সেটা আপনার ট্যাব হতে পারে। এমনকি একটা অর্গানাইজেশনের সাথে দেখা যায় যে অন্যান্য পার্টনার কোম্পানিজ কাজ করে, তাদেরও ইউজার আইডেন্টিটিস থাকে, তাদেরও অ্যাপ্লিকেশনস থাকে, ডেটা থাকে। তো ওভারঅল দেখা যায় যে এতগুলা পয়েন্ট অফ কানেকশনের কারণে আমরা অনেক দিক থেকে ভালনারেবিলিটি ফেস করি আর কি। তো সেই ভালনারেবিলিটি গুলা অ্যাড্রেস করার জন্য এবং ওগুলাকে প্রপারলি সিকিউর করার জন্য মাইক্রোসফট কিভাবে হেল্প করছে সেটা আমরা নেক্সট দেখব। সো মাইক্রোসফটের ফার্স্ট যেই বিলিফ বা আপনি যদি বলেন যে কনসেপ্ট, সেটা হচ্ছে কি একটা জিরো ট্রাস্ট পলিসি। জিরো ট্রাস্ট পলিসি বলতে আমরা বেসিক্যালি সবকিছু অথেন্টিকেট করবো। ইউজার যেই ডিভাইস ইউজ করুক, যে ইউজার নেম ইউজ করুক, যেভাবেই অথেন্টিকেট করে আমরা সবকিছু ভেরিফাই করে নেবো। সবকিছু আমরা বারবার অথেন্টিকেট করাবো যতবারই একটা ইউজার অ্যাক্সেস চাচ্ছে কোনো রিসোর্স। নাবিদ ভাই, আমার মনে হয় আপনি লাউডলি বললে ভালো হয়, আপনার ভয়েস গেটিং লো অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি একটু তাহলে মাইকের কাছে এসে কথা বলি। শুনতে পাচ্ছেন এখন? জি নাবিদ ভাই, ওকে ওকে। সো যেটা বলছিলাম, মাইক্রোসফট বিলিভস ইন আ জিরো ট্রাস্ট পলিসি। জিরো ট্রাস্ট পলিসি বলতে আমরা কি বোঝাই? আমরা আসলে সবকিছুই অথেন্টিকেট করার চিন্তা করি। যখন একটা ইউজার কোনো ডিভাইস দিয়ে যেই ডেটা অ্যাক্সেস করতে চায়, যেই অ্যাপ্লিকেশন ইউজ করতে যায়, বা যেই ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্সেস করতে চায়, বা যেই নেটওয়ার্ক অ্যাক্সেস করতে চায়, সব ক্ষেত্রে আমরা বিলিভ করি যে এখানে ইউজারদেরকে অথেন্টিকেট করা দরকার, ডিভাইসকে অথেন্টিকেট করা দরকার, এবং প্রপারলি বিভিন্ন লেয়ার অফ অথেন্টিকেশন মেনটেন করা দরকার। যেখান থেকে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড না, আমরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনও ইউজ করে আমরা দেখি যে ভেরিফাই করি যে একটা ইউজার তার সে কি প্রপার আইডেন্টিটি দিয়ে অ্যাক্সেস করছে নাকি। তো এই জিরো ট্রাস্ট পলিসির বেসিসে আমরা আমাদের ইউনিক সলিউশন প্রোভাইড করি। মোস্টলি আমরা চাই যে আপনাদের এক্সপিরিয়েন্স খুব ভালো থাকুক যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন। সো we ensure a seamless experience, এবং ব্যাক এন্ডে আমাদের স্পেশাল কিছু এআই এবং অটোমেশন টুলস অটোমেশন সার্ভিসেস ইউজ করা হয় এই সিকিউরিটি অটোমেট করার জন্য। এবং অ্যাডিশনালি আমরা চাই যে বিভিন্ন মানুষ, ডিভাইস, অ্যাপ্লিকেশনস এন্ড ডেটা সবাইকে এই সিকিউরিটি প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করার জন্য যেন সবখানেই আপনার সিকিউরিটিটা কনসিস্টেন্ট থাকে। ওকে, সো আপনারা যদি দেখেন এখানে গার্টনার 5টা বিভিন্ন রকম কোয়াড্রান্টে মাইক্রোসফট রিসেন্টলি লিডার কোয়াড্রান্টে এসেছে বিভিন্ন রকম সিকিউরিটি ক্যাটাগরিতে। সো কি করে আমরা আসলে এটা অ্যাচিভ করেছি, আমরা এই ডিটেলসে আজকে যাব। সো আমরা ফোকাস করেছি 4টা ডিফারেন্ট সিচুয়েশনে। একটা হচ্ছে কি আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, হচ্ছে থ্রেট প্রোটেকশন, একটা হচ্ছে ইনফরমেশন প্রোটেকশন এন্ড ক্লাউড সিকিউরিটি। সো এই 4টা ক্যাটাগরিতে আমাদের বিভিন্ন রকম সলিউশন থাকে, যেমন সিঙ্গল সাইন অন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, কন্ডিশনাল অ্যাক্সেস, অথবা ডেটা ডিসকভারি, ডেটা
loss prevention, insider risk management, endpoint detection protection, application control, sandboxing. So এরকম বিভিন্ন রকম ক্যাটাগরিতে আমরা সিকিউরিটি প্রোভাইড করছি। So let's just move on to our first category, identity and access management. এখানে আমরা বেসিক্যালি চাচ্ছি আপনাদেরকে একটা সিমলেস ইউজার এক্সপিরিয়েন্স দিতে, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওখানে চাচ্ছি যে ইউনিফাইড আইডেন্টিটি ম্যানেজমেন্ট, মানে আপনাদের সব ধরনের ডিভাইস অ্যাপ্লিকেশনস এন্ড ইউজার্স আর authenticated through a single unified identity management solution. Firstly, আমরা যদি দেখি মাইক্রোসফট অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে আমরা বেসিক্যালি যেটা অন প্রেমিস আইডেন্টিটি হোক, অন প্রেমিস ডিভাইস হোক, ইন্টারনেট ডিভাইস হোক, ক্লাউড অ্যাপ্লিকেশনস হোক, অন প্রেমিস এবং ওয়েব অ্যাপ্লিকেশন হোক, এই সবকিছুই আমরা মাইক্রোসফট অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে একটা জায়গায় ইন্টিগ্রেট করে ফুললি আইডেন্টিটি ম্যানেজ করি। এখন অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার যে কোনো কিছুর সাথে ইন্টিগ্রেট করতে পারে। মোটামুটি আপনার অন প্রেমিস অ্যাক্টিভ ডিরেক্টরি যদি থাকে সেটার সাথে আমরা হাইব্রিড সলিউশন হিসেবে ইন্টিগ্রেট করতে পারি। আপনার যদি ক্লাউড অ্যাপ্লিকেশন থাকে, ক্লাউড অ্যাপ্লিকেশনের সাথেও ইন্টিগ্রেট করা যায় অথেন্টিকেশনের জন্য। অন প্রেমিস বা পেরিমিটার বেসড নেটওয়ার্কে যে অ্যাপ্লিকেশন গুলো থাকে সেগুলোর সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। এবং এইচআর সিস্টেম গুলো থেকে আপনার ইউজার রিলেটেড যত রকম ডেটা আপনি ওইখানে ইউজার আইডেন্টিটি ম্যানেজমেন্টের জন্য এখানে আপলোড করতে পারেন। নেক্সট যদি আসি, আমরা একটা সিমলেস ইউজার এক্সপিরিয়েন্স দিতে চাই। তার মানে হচ্ছে আমরা চাই যে আপনার যত জায়গায় আপনি অথেন্টিকেট করবেন না কেন, অথেন্টিকেশনের যেন আপনাদের অনেক বেশি অসুবিধা না হয়। সো এটা কিভাবে আমরা দিচ্ছি, আমরা একটা সিঙ্গেল সাইন অন এক্সপিরিয়েন্স দিচ্ছি, একই ইউজার নেম এবং একই আইডেন্টিটি দিয়ে আপনি আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন, যে বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি লগ ইন করতে পারেন যেন। এর সাথে আমরা দিচ্ছি পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন। সো মাল্টিফ্যাক্টরের দিক থেকে আমরা অনেক রকম পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন দেই, যেটা কিনা আপনার ফোন কল হতে পারে বা SMS টেক্সট মেসেজ ওটিপি পাসওয়ার্ড হতে পারে, অথবা একটা অথেন্টিকেশন অ্যাপও দিতে ইউজ করতে পারেন মোবাইল থেকে অথেন্টিকেট করার জন্য। এবং আপনাদের পাসওয়ার্ড রিসেট বা এসব কিছুর জন্য আপনার সেলফ সার্ভিস কম্পোনেন্টস আছে, যেটা যেই সার্ভিস দিয়ে আপনার আইটি অ্যাডমিনের বেশি হেল্প লাগবে না। আপনি নিজেরাই ইউজার হিসেবে আপনার পাসওয়ার্ড রিসেট করা বা আইডেন্টিটির যে কোনো সেটিংস রিসেট করা সেটা আপনারা নিজেই করতে পারেন। লাস্টলি আইডেন্টিটির দিক থেকে যদি বলি, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইডেন্টিটি। তাহের ভাই, আপনার কথা শোনা যাচ্ছে ফোন থেকে? আচ্ছা, সো মাইক্রোসফট ডিফেন্ডার ফর আইডেন্টিটি দিয়ে আমরা অনেক ধরনের ডেটা কালেক্ট করতে পারি, লগ ডেটা, টেলিমেট্রিক ডেটা, যেটা দিয়ে আমরা প্রোঅ্যাক্টিভলি যে কোনো ধরনের থ্রেট ইন প্রগ্রেস, যে কোনো ধরনের অ্যাডভান্স থ্রেট আমরা প্রিভেন্ট করতে পারি, ডিটেক্ট করে আমরা ইনভেস্টিগেশন করতে পারি, ইনভেস্টিগেশন করে এবং ওটাকে ফুললি রেসপন্স করতে পারি অটোমেটেড একটা ওয়েতে। সো এতে কি সুবিধা হয়, আপনার যে কোনো ধরনের সিকিউরিটি অপারেশনস টিমের জন্য এই টুলগুলো কাজে লাগে। নেক্সট যদি আসি, আমরা ইউজার অ্যাপ্লিকেশনস এন্ড ডিভাইসেস এর জন্য থ্রেট প্রোটেকশন। সো থ্রেট প্রোটেকশন বলতে কি বোঝায়, এখনকার অনেক ধরনের অ্যাটাক হচ্ছে গিয়ে খুব অ্যাডভান্সড অ্যাটাক, সবকিছুই ভাইরাসের থ্রুতে যে হয় তা না। এখন অনেক ধরনের টার্গেটেড অ্যাটাক হয়, অনেক ধরনের ডিভাইস বেসড অ্যাটাক হয় বা ইউজার বেসড অ্যাটাক হয়। সো এই ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্মে SIEM সলিউশন ইউজ করছি হলো গিয়ে অ্যাজুর সেন্টিনেল এর থ্রুতে, যেটা কিনা আপনাদের ফুল ভিজিবিলিটি দিবে যে আপনাদের ক্লাউডের অ্যাপ্লিকেশন হোক বা ক্লাউড ওয়ার্কলোড হোক বা অন প্রেমিস ওয়ার্কলোড হোক, এই ওয়ার্কলোড গুলোর উপর কিরকম ভালনারেবিলিটি আছে, কিরকম হচ্ছে, কিরকম ধরনের অ্যাটাক হচ্ছে। এবং এইটার আন্ডারে যেটা ইন্টিগ্রেট করে আমাদের মাইক্রোসফট 365 ডিফেন্ডার, যেটা কিনা আপনাদের বিভিন্ন আইডেন্টিটিস, এন্ডপয়েন্টস, অ্যাপ্লিকেশনস, ইমেল, ডকুমেন্টস এবং ক্লাউড অ্যাপস প্রোটেকশন দেয়। এবং অ্যাজুর ডিফেন্ডার, যেটা কিনা আপনাদের অ্যাজুরে বা অন্য কোনো ক্লাউডে বিভিন্ন ওয়ার্কলোডের প্রোটেকশন দেয়।
এই ফুল জিনিসটা নিয়ে আমরা বলি এটাকে মাইক্রোসফট ডিফেন্ডারের XDR, যেটা আপনার হয়তো প্রথমে শুনেছিলেন এন্ড পয়েন্ট ডিটেকশন রেসপন্স হিসেবে EDR সলিউশন, সেটা এখন আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করে এটাকে XDR বলি। সো যেটা বলছিলাম, Azure Sentinel আপনার বিভিন্ন সিকিউরিটি ডেটা কালেক্ট করে আপনাকে অনেক ধরনের অর্কেস্ট্রেশন এবং অটোমেশন ফ্যাসিলিটিস দিবে সিকিউরিটির দিক থেকে। এবং এছাড়া মাইক্রোসফট 365 ডিফেন্ডার আন্ডারে আপনার অ্যাটাক সারফেস রিডাকশন হবে এবং আপনি অ্যাটাক গুলা ডিটেক্ট করতে পারবেন এবং সিকিউরিটি অটোমেট করতে পারবেন বিভিন্ন ডোমেইনে। এবং সেই সব থ্রেড ডেটা যে আসতেছে সেগুলাকে আপনারা একটা ফুল গ্রাফিক্যাল ভিউতে দেখতে পারবেন যে আসলে এখানে কোরিলেশন গুলা কোথায় অ্যাটাক গুলার, এবং এই অ্যাটাক গুলাকে আপনি ইনভেস্টিগেট করতে পারবেন এবং হান্ট করতে পারবেন। তার সাথে আমরা মাইক্রোসফট থেকে ওখানে কিছু ইউনিক এক্সপার্টিজ রেকমেন্ডেশন দিব, যেটা দিয়ে আপনারা ওই রেকমেন্ডেশন গুলো ইমপ্লিমেন্ট করলে আপনাদের এনভায়রনমেন্ট আরো সিকিউর হবে এবং ওই নতুন যে জিরো ডে অ্যাটাকস গুলো হয় সেগুলো থেকে আপনারা সিকিউর থাকবেন। Lastly, এখানে Microsoft 365 Defender এর মধ্যে one of the key components is Microsoft Defender for Endpoint. এই Microsoft Defender for Endpoint দিয়ে আমরা ফুল একটা endpoint protection এর সলিউশন দিচ্ছি, যেটা থ্রুতে আপনি threat and vulnerability management করতে পারবেন, attack surface reduction করতে পারবেন। নেক্সট জেনারেশন যত রকম ফিচার্স আছে, সব ধরনের অ্যাপ্লিকেশন কন্ট্রোল হোক, সেটা ইয়ে হোক, অ্যাটাক চেইন ইনভেস্টিগেশন হোক, সেই সব ধরনের প্রোটেকশন পাবেন। এবং তার সাথে ডিটেকশন এন্ড রেসপন্সের থ্রুতে আপনার যে সিকিউরিটি রিমিডিয়েশন গুলো সেগুলো অটোমেট করতে পারবেন, অটো ইনভেস্টিগেশন করতে পারবেন এবং আমাদের মাইক্রোসফট থ্রেট এক্সপার্টদের কাছ থেকে স্পেশালাইজড রেকমেন্ডেশন গুলো পাবেন। এরপরে আসি, যেটা মেইনলি কথা বলছিলাম, আমরা মির্সাদ ভাইও মেনশন করেছিল যে ডেটা এখন খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কোম্পানির ডেটা কে প্রোটেক্ট করার জন্য যে ফিচার্স গুলা লাগে সেগুলা নিয়ে কথা বলবো। সো মাইক্রোসফট এখানে এটাকে বলে ইনফরমেশন প্রোটেকশন। কোম্পানির যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল ডেটা, এটাকে আপনারা প্রোটেক্ট করবেন কিভাবে? সেন্সিটিভ যত রকম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকতে পারে বা HR ইনফরমেশন থাকতে পারে। সো আমরা যদি ফার্স্টে দেখি, আমরা ইনফরমেশন প্রোটেকশনের থ্রুতে আমরা ফার্স্টে ডিসকভারি করি যে আপনাদের এনভায়রনমেন্টে কিরকম ডেটা আছে এবং ওটাকে ক্লাসিফাই করি। তো সব ডেটা তো আর সেন্সিটিভ হবে না, দেয়ার উইল বি সাম পাবলিক ডেটা। কিছু পাবলিক ডেটা থাকবে যেমন আপনাদের পলিসি লেভেলের, যেটা কিনা সব এমপ্লয়ির জানার কথা। কিছু ফাইন্যান্সিয়াল ডেটা থাকতে পারে যেটা ইজ ভেরি সেন্সিটিভ, ভেরি কনফিডেন্সিয়াল, এইটাকে প্রপারলি ক্লাসিফাই করা। এবং কিছু হয়তো বা জাস্ট ইন্টারনাল ইনফরমেশন ডেটা থাকবে যেটা পাবলিক এর জন্য না, বাট আপনার কোম্পানির ইন্টারনাল এর জন্য। তো এই ডিসকভারি এবং ক্লাসিফিকেশন করে কি করা হবে? আমরা যখন এই ডিসকভারি এবং ক্লাসিফিকেশন করব, আপনার এই ডেটা এন্ড পয়েন্টে থাকুক, ক্লাউডে থাকুক বা যে কোনো অ্যাপের মাধ্যমে থাকুক, সেই ডেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ক্লাসিফাই এবং ব্লক করে দিব যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ারিং হয়। লেটস সে কেউ যদি ফাইন্যান্সিয়াল ডেটা শেয়ার করতে যায় কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা আপনারা ব্লক করার একটা অপশন পাবেন। তো এখানে আপনি ডিএলপি পলিসি এনফোর্স করতে পারবেন, সেটা এন্ড পয়েন্টে হোক, কোনো অ্যাপ্লিকেশনে হোক, কোনো সার্ভিসে হোক, এবং তাতে আপনাদের একটা ফ্লেক্সিবিলিটি আসবে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যাতে কিনা আপনারা যেই ডেটা প্রোটেক্ট করা দরকার আপনারা প্রোটেক্ট করতে পারছেন, এবং যেই ডেটা মানুষদেরকে অ্যাক্সেস দেওয়া দরকার, যেই স্পেসিফিক মানুষদেরকে, সেইটাও আপনারা করতে পারছেন। সাথে সাথে আমরা এই ফিচার গুলো দিয়ে আমরা যে কোনো ধরনের ইনসাইডার রিস্ক বলতে আপনাদের ইন্টারনালি যে কোনো এমপ্লয়ি যদি ভুলে কোনো ডেটা শেয়ার করে ফেলে বা কারোর সাথে, এই জিনিসগুলো মানে প্রিভেন্ট করতে পারবেন। সো এই ফিচার গুলো দিয়ে আপনার যে কোনো ধরনের মানে ইন্টারনাল ইনফরমেশন যেন লিক না হয় আপনার অর্গানাইজেশনের বাইরে, সেই ফিচার গুলো পাবেন আর কি। নেক্সট যদি আসি ক্লাউড সিকিউরিটির দিক থেকে, আমরা অনেক ধরনের প্রোটেকশন দিচ্ছি। সো ক্লাউড সিকিউরিটিতে আমরা অ্যাকচুয়ালি ইট ইজ প্ল্যাটফর্ম স্পেসিফিক না, যে কোনো প্ল্যাটফর্মে আমরা সিকিউরিটিটা দিই। আপনাদের অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করা থাকে অ্যামাজন ওয়েব সার্ভিস বা গুগল ক্লাউড বা অন্য যে কোনো মাইক্রোসফট অ্যাজুর বা যে কোনো
ক্লাউড সার্ভিসের দিক থেকে, সেখানে আমরা মাইক্রোসফট ডিফেন্ডার, অ্যাজুর সেন্টিনেল, ইনফরমেশন প্রোটেকশন এবং অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি সবকটা সার্ভিসে আমরা ইন্টিগ্রেট করতে পারি। এতে হয় কি, আপনার যে কোনো ভার্চুয়াল মেশিন, সিকিউর সার্ভার বা কোনো ডেটাবেস বা কোনো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনস, কন্টেইনার্স বা আইওটি ডিভাইসেস যে ক্লাউডে থাকুক না কেন, আপনি সেগুলাতে প্রোটেকশন দিতে পারেন। এবং আমরা চাই যে আপনারা ক্লাউডে যদি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, সেই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসটাও যেন সিকিউর ওয়েতে হয়। সো অফকোর্স আমরা চাই যে ডেভঅপস এর যে প্র্যাকটিস, এখন মডার্ন যে ডেভঅপস এর প্র্যাকটিস, এখানে প্রত্যেকটা লেয়ারে যেন সিকিউরিটি থাকে, যাতে কিনা আপনার কোড বেসে কোনো ভালনারেবিলিটি না থাকে এবং আপনারা এটা যেন যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন, সেটা .NET হোক, PHP হোক বা যে কোনো ওপেন সোর্স প্ল্যাটফর্মে হোক না কেন, সব লেভেলে আপনারা যেন সিকিউরিটি ইনশিওর করতে পারেন। এবং এট দ্য সেম টাইম আমরা ডেটা যদি অ্যাট রেস্ট থাকে বা ডেটা যদি ইন ট্রানজিট থাকে বা ইন ইউজ থাকে, সব লেভেলে আমরা এনক্রিপশন এনশিওর করি। এবং নেক্সটে আসবো হলো কি এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট। এন্ড পয়েন্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, আপনাদের অর্গানাইজেশনে যত রকম ডিভাইস ইউজ করা হয়, সেটা ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাব, যেটাই হোক না কেন, সবকিছুই আপনার একটা সেন্ট্রাল লোকেশন থেকে ম্যানেজ করা, যেন ওরা সিকিউরিটি পলিসি গুলা মেনটেন করে এবং কমপ্লায়েন্স রুলস গুলো যেন মেনটেন করে। সো এতে কি করতে পারবেন, আপনার যে কোনো ডিভাইসে আপনার নেসেসারি যেরকম প্যাচ আপডেট বা সফটওয়্যার আপডেট আপনি সেন্ট্রালি ডেলিভার করতে পারবেন। এবং ওই ডিভাইস গুলাতে যদি কোনো ভালনারেবিলিটি থাকে বা ওগুলা ডিভাইস যদি কম্প্রোমাইজ থাকে, এই পলিসির থ্রুতে ওই ডিভাইসকে অ্যাক্সেস ব্লক করে দিতে পারেন আপনার কর্পোরেট নেটওয়ার্কের সাথে বা কর্পোরেট অ্যাপ্লিকেশনস গুলোর সাথে। এবং সাথে সাথে এই পলিসি গুলো যখন ডেভেলপ করবেন, আপনি এই পলিসি গুলো যে কোনো ধরনের ডিভাইস এবং অ্যাপ্লিকেশনস দিতে পারেন। এবং তার সাথে এটা আপনার ডিভাইসটা অন প্রেমিস থাকুক বা ইন্টারনেটে থাকুক বা এটা মানুষের পার্সোনাল ফোন থাকুক, ফোনের অ্যান্ড্রয়েড ফোন হোক বা iOS অ্যাপল ফোন হোক বা যেটাই হোক না কেন, সবই আপনি প্রোটেকশন দিতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন একটা সিঙ্গেল পোর্টাল থেকে। আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি এখান থেকে আপনাদেরকে একটা মানে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট টাইপের সলিউশন দেওয়া। সো ফার্স্টলি আপনার মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট দিয়ে আপনি যে কোনো অ্যাপ ম্যানেজ করতে পারছেন ওই ইউজার ডিভাইস গুলোতে, এবং সাথে সাথে আপনি এখানে মাল্টিপল আইডেন্টিটি পলিসি মেনটেন করতে পারেন। এবং মাল্টি আইডেন্টিটি বলতে কি বোঝায়, একটা ইউজারের পার্সোনাল অ্যাপস থাকতে পারে, একটা ইউজারের কর্পোরেট অ্যাপস থাকতে পারে, দুইটার জন্য আপনি ডিফারেন্ট টাইপ অফ পলিসি মেনটেন করতে পারেন। এতে সুবিধা হলো ইউজার তার পার্সোনাল অ্যাপস দিয়ে কর্পোরেট ডেটা অ্যাক্সেস করতে পারবে না, অথবা কেউ যদি চায় কর্পোরেট ডেটা ডাউনলোড করে সেটা হোয়াটসঅ্যাপের থ্রুতে যদি কাউকে পাঠিয়ে দিতে চায়, সেটাও আপনারা ব্লক করতে পারেন আর কি। তো এনশিওর করতে পারবেন যে আপনাদের কর্পোরেট ডেটা শুধুমাত্র ম্যানেজড বা অ্যাক্সেস হবে কর্পোরেট অ্যাপ্লিকেশনস গুলো দিয়ে। লাস্টলি একটু কথা বলবো আমাদের মাইক্রোসফট সিকিউরিটি অপারেশনস নিয়ে। সো আমরা বেসিক্যালি সারা পৃথিবীতেই যতগুলো ধরনের ডিভাইস বা যেখানে আমাদের সিকিউরিটি ফিচার্স গুলো ইউজ হয় বা সিকিউরিটি সার্ভিস গুলো ইউজ হয়, সবখান থেকে আমরা ডেটা কালেক্ট করি এবং এই ডেটাকে অ্যানালাইজ করা হয়। অ্যানালাইজ করাতে আমরা দেখতে পারি যে কি কি ধরনের থ্রেট আসতে পারে, ভবিষ্যতে কি ধরনের ভালনারেবিলিটি আসতে পারে। এবং যদি খেয়াল করেন, এখন অনেক সিকিউরিটি প্রোভাইডাররাই এই জিনিসটার উপর নির্ভরশীল যে অন্য আরেকটা দেশে কি হয়েছে বা অন্য ডিভাইস গুলোতে কি হয়েছে, অন্য কোম্পানির ডিভাইসে কি ধরনের অ্যাটাক হয়েছে, এই থ্রেট ইনফরমেশন বা এই ইন্টেলিজেন্স যদি আপনার কাছে আগে থেকে থাকে, তাহলে আপনি ইনফরমেশন কালেক্ট করে একটা জায়গায় সেন্ট্রালি রাখেন, এটা সবার জন্য সুবিধা হয়। সো মাইক্রোসফট এটা এনেবল করে তাদের মেশিন লার্নিং এন্ড এআই সিস্টেম দিয়ে এই সব ডেটা কালেক্ট করে এগুলার ট্রেন্ড বের করা এবং এই থ্রেড গুলার ট্রেন্ড বের করা। তাতে হয় কি, আমরা ইমিডিয়েটলি রেসপন্স করতে পারি যে কোনো প্যাচ আপডেট বা যে কোনো ধরনের থ্রেট যদি নতুন করে আসে, এটা মানুষজনকে অ্যালার্ট করে দেওয়ার জন্য। এবং তার সাথে আমাদের মাইক্রোসফট ইন্টেলিজেন্স সিকিউরিটি অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা অনেক সিকিউরিটি প্রোভাইডারদের সাথে
আমরা পার্টনার মানে পার্টনার করি ওদিক থেকে, যেন আমরা ইন্টেলিজেন্স ডেটাটা শেয়ার করতে পারি এবং জানতে পারি যে কি কি ধরনের থ্রেট আসছে এবং কি কিভাবে এই থ্রেট গুলাকে মিটিগেট করা যায়। তার সাথে আমাদের মাইক্রোসফটের 365-এ আমরা অনেক ধরনের কমপ্লায়েন্স সার্টিফিকেশন মেনটেন করি, যাতে কিনা ইউজারদের